সরল ভাই, আপনার সাথে তো আমার পরিচয় মানে পিওরলি ফেসবুকে, সামনাসামনি কখনো দেখা হয় হ্যাঁ, নাই, হ্যাঁ। কথা হয় নাই। আমি ফেসবুকে একটু নতুন। আমি 2020-এর মানে সামারে প্রথম ফেসবুকে ঢুকি। এর আগে ফ্রেন্ড টেন ফেসবুকে থাকতো, কিন্তু আমি কখনো মানে অ্যাকাউন্ট খুলি নাই। তা এখন অ্যাকাউন্ট খোলার পরে আমি কিছু আমার পরিচিত অল্প কিছু ডাক্তার ফ্রেন্ড আছে, অল্প কিছু ইঞ্জিনিয়ার ফ্রেন্ড আছে, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে দেখি আপনার মানে পোস্ট গুলো আসে আমার কাছে। তারপরে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, আপনাকে থ্যাংক ইউ আপনার আমাকে ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করার জন্য। আর আপনার ফেসবুকের যে পোস্ট গুলা সেগুলো আমি ফলো করে বুঝতে পারলাম যে বেসিক্যালি আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন উইথ এ ভিশন। মানে হুম, সবাই তো সোশ্যাল মিডিয়া ইউজ করে জাস্ট পার্সোনাল লাইফ, কে কি করতেছে, কোথায় খাইতে গেল, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আপনি হুম, ফেসবুক ইউজ করতেছেন উইথ এ ভিশন, সেই ভিশনটা বেশ বড়। এবং হুম, সাধারণত যারা একটু উপরের মহলের লোক, মানে যারা একটু ডাক্তার, ইঞ্জিনিয়ার, হুম। রিসার্চার, তারা ফেসবুকে সময় নষ্ট করার মতো সময় তাদের নাই। কিন্তু আপনি একটা নোটেবল মানে এক্সেপশন। সরল ভাই, তাহলে আব্দুল আপনি, সালাম। আপনাকে সবাই চেনে। বাংলাদেশে রিসার্চ যারা করে, তারপরে ইন্টেলেকচুয়াল কমিউনিটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা যারা পিএইচডি করার জন্য বিদেশে পড়তে চাচ্ছে, সবাই আপনাকে চেনে। আপনি ইউনিভার্সিটিতে প্রফেসরশিপ করেন, নিজে রিসার্চ করছেন। কিন্তু যারা নতুন ভিউয়ার তাদের জন্য খুব সংক্ষেপে আপনার একটু আইডিয়া দেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে। জামালপুরে বাড়ি যতদূর আমি শুনলাম। তো আমার আসলে সময় কেটেছে আসলে সাদামাটা ভাবে, খুব অতি স্বাভাবিক ফ্যামিলিতে। এবং আমার শৈশব কালটা কেটেছে হলো টাঙ্গাইলের মধুপুরে, যে বিডিসির ফার্মে। ওইখানে অনেক, লাইফটা অনেক বর্ণাঢ্যময় ছিল। অনেক খেলাধুলা, পাখি ধরা, বাগান করা ইত্যাদি অনেক কাজ করতাম। ওই সময় খুবই, পড়াশোনা যে একটা জিনিস, ওই জিনিসটা তখন মাথায় কাজ করতো না। তো এইভাবে ক্লাস 5 পরে আমার ফাদার জামালপুরে ট্রান্সফার হলেন। তখন আমি ক্লাস 4-এ পড়ি। তখন জাস্ট স্কুলে যাইতাম, কিন্তু পড়াশোনা করতে হবে বা এরকম বাসা থেকে ওরকম মানে কোনো চাপ ছিল না। তো ক্লাস 5-এ পরীক্ষা টরীক্ষা দিলাম, দেওয়ার পর কোনো রকম পাস টাস করলাম। তো আসলে বুঝলাম যে পড়াশোনা করা দরকার ক্লাস 6-এর থেকে। 6-এ আমি একটা স্কুলে ভর্তি হয়েছি, জামালপুর হাই স্কুল। তো ওইখানে দেখলাম 250 স্টুডেন্ট। তো প্রথম সাময়িক পরীক্ষার পরে রেজাল্ট দেয়, আমি তো চুপচাপ পিছে বসে থাকি। দেখি যে আমার মার্কস ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে। তো আমি একটু অবাক হলাম যে আমি কি আসলে কি পড়াশোনা পারি মনে হচ্ছে। ওই যে সাহসটা কাজ করলো। পরে দেখলাম যে ফাইনালে তখন মনে হলো এই তো পড়াশোনা করতে হবে। তারপর থেকেই ধরেন পড়াশোনা করা একটা নেশার মতো কাজ করা শুরু করলো, যে ভালো রেজাল্ট করতে হবে। তো তারপর থেকে আমাকে কেউ পড়ার কথা বলে নাই। যদি মাঝে মাঝে কেউ বলতো তাহলে আমি খুব রাগ করতাম যে কেন আমাকে বলা হচ্ছে, আমি তো নিজেই বুঝি। তো আমার কি পড়াশোনা তো আমাকেই করতে হবে। তো এরকমও হয়েছে পরে শেষে, দেখা গেল যে উম আব্বা বিকালবেলা আহ, ঘর থেকে বের করে নিয়ে আসতো যে তুমি এখন বাইরে খেলতে যাও, এত পড়াশোনা করা দরকার নেই। তো যাই হোক এইভাবে গেল। তারপর ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিলাম। পরীক্ষা টরীক্ষা ভালো হয়নি, কিন্তু পরে দেখলাম যে রেজাল্টের সময় আব্বা হাসতে হাসতে আসতেছেন। নামাজ পড়তে গেছিলাম শুক্রবারে, তখন আব্বা আসতেছে, আমি তো আর খবরই নেই, পরীক্ষা ভালো হয়নি। পরে আব্বা বললো তুমি তো বৃত্তি পাইছো। আমি বললাম যে কিভাবে সম্ভব। তবে আমি যেটা মনে করি, আমি বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে আল্লাহর কাছে খুব দোয়া করতাম যে আল্লাহ, যে উম যে পরীক্ষা দিছি এটি দিয়ে যেন বৃত্তি পাই। তো যাই হোক, মানে ছোটবেলা থেকেই মানে আল্লাহ ভীরু বলেন, ক্লাস 4 থেকেই নামাজ পড়ি। নামাজ পড়ার ঘটনাটা এরকম, একদিন দেখলাম আম্মা আহ আগে নামাজ পড়তো না আমাদের বাসায় কেউ, আমার বড় ভাই ছাড়া। আম্মা কোথায় মেয়েদের যে তালিম হয় তাবলিগের, ওইখানে কোথাও বেড়াতে গিয়েছিল। আসার পরে যায় দেখলাম বাসায় কান্নাকাটি করতেছে যে উনি তো এতদিন আল্লাহর হুকুম মানে নাই। তো এটা নিয়ে উনি খুব আপসেট। তারপর আমি যেহেতু আম্মার সাথে সাথেই থাকতাম একটা, ছোটবেলা থেকেই নেওটা টাইপের। আবার যেহেতু অসুখ বিসুখ বেশি হইতো, এই জন্য সবাই আমাকে অসুস্থ হিসেবে চিন্তা বা আলাদা সহানুভূতি ছিল। তো আম্মা দেখি নামাজ পড়তেছে পরে, তখন আব্বাকে বললাম যে কেমনে নামাজ পড়তে হয়। এমনি বললাম। আব্বা বলল যে যে নামাজ পড়ার, আমি তো 4টা সূরা জানি না সে।
4টা 5টা। আব্বা বললো যে তুমি 2টা জানো ওইটা দিয়েই পড়ো। ওদিন থেকে যে নামাজ শুরু করলাম, তারপর আর নামাজ বাদ দিইনি। তো মানে আপনার ভাই জিনিসটা হচ্ছে ভাই যে বোন কয়জন? ভাই বোন কয়জন? আপনি আহ, কি একাই? আমরা আমরা হচ্ছে 3 ভাই 1 বোন। তো আচ্ছা। সেইভাবে মানে আমার যেটা একটা খেয়াল করছি, যেটা ধরি ওইটা না লেগে থাকি, কেন জানি এটা হয়তো আল্লাহ পাকের ইচ্ছা। তো ওইভাবে মেট্রিক পাস করলাম। তখন আমাকে কেউ চিনতো টিনতো না। তো আমি যেহেতু জেলা স্কুল আর একটা হচ্ছে নর্মাল হাই স্কুল, বেসরকারি আর একটা সরকারি। তো যাই হোক রেজাল্টের পর দেখলাম যে রেজাল্ট তো ভালো করছি আমিও। তো তারপরে সেই হিসেবে ঢাকা কলেজে ভর্তি পরীক্ষা দিলাম। হাজার হাজার স্টুডেন্ট দেখে ভয় পেয়ে গেলাম যে এত স্টুডেন্টের মধ্যে চান্স কেমনে পাবে। পরীক্ষাও ভালো হয়নি, কিন্তু রেজাল্টের যেদিন দিল ওদিন যায় ভাবলাম যে একটু দেখে আসি, চান্স তো পাবোই না, ম্যাথ ট্যাথ বা সবকিছু ভালো হয়নি। তো দেখলাম অবাক করা যে আমার নাম্বার, আমার রোল নাম্বার আছে হ্যাঁ, 541 সম্ভবত। আমি আমিও বি ব্যাচে ছিলাম, ঢাকা কলেজের বি ব্যাচে ছিলাম। আমিও বি বেচে আচ্ছা আচ্ছা আচ্ছা। 342 নম্বর রোল নাম্বার ছিল আমার। হ্যাঁ। তো ঢাকা কলেজে চান্স পাওয়ার পর সামথিং হ্যাপেন অ্যাকচুয়ালি ওই সময়ে। আমরা তো 91-এ পাশ করেছি মেট্রিক, 93-তে। ঢাকা কলেজে চান্স পাওয়া মানে ওই সময় যে সে একটা বড় কিছু মানে করবে এটাই ধরে নিল। সেই হিসেবে তো আমরাও হোস্টেলে থাকা শুরু করলাম, ভালো লাগে না এই সেই। তারপরে এর মধ্যে বুয়েটে ভাইয়ের কাছে যাই পড়তাম। তারপর আবার দুষ্টামি হলো যে খেলাধুলা ইত্যাদি কাটাইতাম, সুযোগ পেলেই বাসায় চলে যেতাম। তো যাওয়ার পর দেখলাম যে টেস্ট পরীক্ষায় 2nd ডিভিশন পাইলাম। তখন তো আমার খুব লজ্জা লাগলো যে আল্লাহ, এই অবস্থায় 2nd ডিভিশন। তারপর সেকেন্ড টেস্ট পরীক্ষার পর থেকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত এত পড়াশোনা করলাম কল্পনার বাইরে। কনফিডেন্স বেড়ে গেল তো আমি তো স্ট্যান্ড করবো এই 3-4 মাসেই। সেটাই সেটাই। এবং 36টা পরীক্ষা দিলাম। তারপর মানে 3 ধাপে। পরে যাই হোক রেজাল্ট হলো। হওয়ার পরে আশা করছিলাম যে আমাদের সময় 900 মিনিমাম পাবো। দেখো পরে 850-এর মতো পাইলাম। তো তারপরে মেডিকেলে টার্গেট ছিল একটাই, মেডিকেলে ভর্তি পরীক্ষায় চান্স পাইলাম, কিন্তু ভাইবা অনেক কম পাওয়ার কারণে ঢাকার বাইরে চলে গেলাম। আমার কথা হলো ঢাকা মেডিকেল পালে ঢাকা মেডিকেল কলেজেই পড়বো এবং নিউরো সার্জন হব, এরকম একটা টার্গেট ছিল। তো যাই হোক পরে ঢাকায় চান্স পাইনি। পরে আবার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পরে দেখলাম যে মাইক্রোবায়োলজিতে চান্স পড়ার মতো। পরে ভাবলাম যে তো খুব ইন্টারেস্টিং হবে, মনে হচ্ছে সায়েন্টিস্ট হওয়া যাবে। সেইভাবে পর মেডিকেল ছেড়ে দিয়ে মাইক্রোবায়োলজি ভর্তি হলাম। কিন্তু তখনকার সময়ে বাবা মা ফ্যামিলিদের একটা টেন্ডেন্সি ছিল যে হয় ডাক্তারি, নাহলে ইঞ্জিনিয়ার, নাহলে ব্যারিস্টারি। কিন্তু আপনি কিভাবে কনভিন্স করলেন আপনার প্যারেন্টস কে যে না আমাদের বায়োলজি পড়লেও হবে? না আমার যেটা হচ্ছে, আমার বড় ভাই যেহেতু বুয়েটে পড়তো, হুম, আর বাসার থেকে সবাই ধরে নিয়েছে আমি ডাক্তারি পড়বো, কারণ আমার মধ্যে অন্যর প্রতি টেক কেয়ার করার একটা স্বভাব ছিল, হুম, মানে বাসার সবার প্রতি খোঁজ খবর রাখা এটা। তো পরে তো আমি ধরেই নিয়েছিলাম। পরে যখন মেডিকেল ছেড়ে যখন আম, ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাইলাম, আব্বার মন খারাপ ছিল যে কেন আমার এক ছেলে ডাক্তার হবে আর এক ছেলে ইঞ্জিনিয়ার। হুম, আমি বললাম তো আমার তো ভালো লাগে না, আমি সায়েন্টিস্ট হতে চাই। তো সেই হিসাবে মন খারাপ করলো, কিন্তু আমার বড় ভাই সাপোর্ট দিল যে ওর যেটা ভালো লাগে ওইটাই করুক। সেটাই। তারপরে অনেকে পরামর্শ দিল ফার্মেসি পড়ার জন্য। আমি তখন বললাম যে না, ফার্মেসি পড়বো না, পড়লে মাইক্রোবায়োলজি পড়বো, নাইলে পড়বো না। তো ওইভাবে মাইক্রোবায়োলজি পড়া, আচ্ছা। ঢাকা ভার্সিটিতে পড়া। এটা এটা একটু ইন্টারেস্টিং, কারণ অনেকে মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এখন স্পেশালি ডাক্তার, আমি নিজে প্র্যাকটিস করি, কিন্তু বেসিক্যালি টাকা তৈরির মেশিন ছাড়া ক্রিয়েটিভিটি ডাক্তারের মধ্যে খুব কম আছে। মানে গুড জব এবং স্যালারির দিক থেকে ভালো, লাইফ ব্যস্ত, হয়তো সোসাইটির কিছু মানুষ অ্যাপ্রিসিয়েট করবে কারণ কিছু মানুষকে ফ্রি চিকিৎসা দিচ্ছেন, কিন্তু এছাড়া ক্রিয়েটিভ কাজের জন্য ডাক্তারিদের যুগ শেষ হয়ে গেছে। একটা সময় ছিল, ধরুন 200 বছর আগে আপনি যেরকম মাইক্রোবায়োলজির বেসিক কাজ করতেছেন, ভ্যাকসিন নিয়ে চিন্তা করতেছেন, রিসার্চ নিয়ে কাজ করতেছেন, ডাক্তাররাও পার্টিসিপেট করতো, কিন্তু সেই যুগ চলে গেছে। কাজে আপনি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ হওয়ার জন্য ওই সময় যে একটা বড় ডিসিশন নিয়েছেন যে না মাইক্রোবায়োলজিতেই পড়বেন,
সেরকম সাহস অনেক মানুষের মধ্যে থাকে না। সে ডিটারমিনেশন একটা খুব সিম্পল প্রিন্সিপাল, কিন্তু এটা মানুষের লাইফ চেঞ্জ করে দেয়। আমার ডাক্তারি লাইনে পড়ে আমি এনজয় করছি, আমার ডাক্তারি লাইনের পড়া খুব ইজি লাগছে। এই জন্য আমার দিক থেকে আমি ইন রেট্রোস্পেক্ট বলতে পারি, ডাক্তারিতে পড়ছি দেখে আমি এক্সট্রা কাজ করতে পারতেছি, যেমন এই যে এখন পডকাস্ট করতে পারতেছি। কিন্তু আপনার ঢাকা কলেজে এখন জানেন তো, ঢাকা কলেজের এনভায়রনমেন্টটা এমন ছিল যে সবাই একটু সেলফ মেড, প্রাইভেট পড়ে কম, নিজেরা পড়ে ভালো করে। নটর ডেম হলো মোর স্ট্রাকচার, ওখানে ক্লাসে একদিন না গেলে একদম খবর করে দিবে। কিন্তু ঢাকা কলেজ ছিল একটু মোর ওপেন এন্ডেড। আমি নিজেও এনজয় করছি, সপ্তাহে 3 দিন ক্লাসে যেতাম, বাকি 3 দিন না গেলেও আমি ঠিকই পাশ করে বের হয়ে আসছি। তা এখন আপনার ক্ষেত্রে এই ঢাকা কলেজের একটু লেস স্ট্রাকচার পরিবেশটা আপনাকে কিভাবে হেল্প করছে কিংবা ইনফ্লুয়েন্স করছে, একটু শেয়ার করেন। আসলে যে জিনিসটা হচ্ছে ঢাকা কলেজে, যেহেতু আমি ঘরকুনে ছিলাম, মানে আব্বা বাবা মার সাথেই থাকা হয়তো, মানে সব বেশিরভাগ সময় খেলাধুলা বা কিছু করলে আব্বার সাথে সাথেই থাকতাম, কারণ অনেক প্রশ্ন করতাম ছোটবেলা থেকে, যেগুলো প্রশ্ন তো অনেকে দিতে পারতো না। তো আব্বা আবার ট্রাই করতো, এই জন্য দেখা গেলো বাজারে যাওয়ার সময় ইচ্ছা করে বাজারে যেতাম, মাছ ধরতাম আব্বার সাথে, এবং বিভিন্ন প্রশ্ন, দেশ, আহ, বিশ্ব, সমাজ এরকম কেন, মানুষ এত মারামারি করে কেন, এটা কিভাবে সমাধান করা যায়, আব্বা আবার এগুলা আমার মতো করে বোঝাইতো। এটা একটা ছিল। তো যখন ঢাকা কলেজে আসলাম, হোস্টেল লাইফ, এটা তো একটা কঠিন একটা সময় ছিল, গোলাগুলি হইতো ওই সময়, পলিটিক্স ছিল ওই আরশাদের সময়টা। হুম। তো সবকিছু মিলে উম ঢাকা কলেজে আসলে যেই সুবিধাটা ছিল, আহ, এক তো আমরা ক্লাস করি নাই, দু একটা ক্লাস যাইতাম, বাংলা বা যে সেকেন্ড ইয়ার কোনো ক্লাসই করি নাই। টিচার বলতো না করলে ফেল করাই দেবে, কিন্তু আলটিমেটলি কেউ ফেল করায় না, সবাই ভালো করে। এবং তো সেই হিসেবে হলে থাকতাম, হলে থাকার কারণে রেজিলিয়েন্স, যেটা বিভিন্ন মানুষের সাথে চলাফেরা, একই রুম শেয়ার করা, সবকিছু এগুলো আসলে একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হওয়ার জন্য একটা বড় রোল প্লে করেছে। আবার অসুখ হলে একা একা থাকতাম, যে একা একা মাথায় পানি দিতে আমি করতাম, এটা একটা বড় আসলে একটা রোল প্লে করছে আমার মনে হয়। আরেকটা বড় ইনফ্লুয়েন্স হলো যে ক্লাস 11 ক্লাস 10 পর্যন্ত আমরা সবাই একদম বাসার সাথে থাকি। ওই ঢাকা কলেজের হোস্টেলে থাকলে ফার্স্ট একদম 21 বছর 19 বছর বয়সের একটা ছেলে স্বাধীন চেতা এবং সেলফ ডিপেন্ডেন্ট, চারপাশ খেয়াল রাখা, নিজের সেফটি, নিজের ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করা, রেসপন্সিবিলিটিটা গ্রো করে। আমি যতদূর বুঝি এখন অধিকাংশ ছেলে মানুষ, মেয়ে মানুষ যারাই ইয়াং পড়াশোনা করতেছে, তারা মনে করে যে আমার জিনিসটা আর একজন গাইড করে দিবে, অথবা আমি ওটা বলবে আমি করবো, মানে নিজে থেকে ভেঙে চুরে, মানে আমি নর্মাল যে সোসাইটির নর্ম আছে সেটা ভেঙে আমি নিজে কোনটা চাই, নিজে কোনটা ভালো, এই জিনিসটা বিল্ড আপ হয় হোস্টেলে যে থাকলে। কারণ অনেক পদের নানান জেলার মানুষ, মাস্তান আছে, ভালো ছেলে আছে, ধার্মিক মানুষ আছে, একটু উচ্ছৃঙ্খল ছেলে আছে, তাই না? এই এই হুম, হুম। এই এই হাট বাজারের মধ্যে থেকে নিজেকে যারা ঠিক রাখতে পারে, তাদেরকে পরে আর কেউ টলাইতে পারে না। এই এই এক্সপিরিয়েন্সটা খুবই ভ্যালুয়েবল। আচ্ছা, তাহলে ঢাকা কলেজ থেকে আপনি মাইক্রোবায়োলজিতে ভর্তি হইলেন। আপনার মাইক্রোবায়োলজি ঢাকা ইউনিভার্সিটিতে সম্ভবত 4 বছর কি 5 বছর ছিল, তাই না? আপনার, হ্যাঁ, আমি 6 ব্যাচ। আচ্ছা 6 বার, ওইখানকার আপনার পিকুলিয়ার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন যেটা আপনি এখনো মনে করেন ইউজফুল আপনার লাইফে। তো মাইক্রোবায়োলজির প্রতি এত প্যাশন ছিলাম যে বলার মতো না, মানে আহ, ওয়ার্ল্ডে পড়াশোনা করলে মাইক্রোবায়োলজি করতে হবে এরকম ধরনের, এবং এত ইমোশন কাজ করতো আমার কাছে, কেউ পরামর্শ নিতে আসলে তারা মাইক্রোবায়োলজি ভর্তি হইতো। এবং দুইজন, একজন আলাবামা ইউনিভার্সিটিতে মানে পোস্টডক করছে, আর একজন আমেরিকাতেও ভালো করেছে, তারা বুয়েটে ছেড়ে, মানে আমার পরামর্শে বুয়েট ছেড়ে মাইক্রোবায়োলজি ভর্তি হয়েছিল। এবং যখন ভাল লাগতেছিল না, সব সময় এসে আমার রুমে এসে ওরা বলতো আপনার কারণে আমার জীবনটা নষ্ট করে দিলেন। আমি বললাম যে দেখবা, তোমরা বলবা যে আমি একটা ভালো কাজ করছি তোমাদের জন্য, তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যাও, তখন দেখবা যে তোমাদের ভালো লাগা শুরু হয়েছে। আলটিমেটলি দে অলসো বিকাম প্যাশনেট অলসো। তো যাই হোক, ওই সময়ের যে আমরা হলে ছিলাম, তো অ্যাজ ইউজাল, আর আমি ওই সময় লেখালেখি শুরু করলাম। ছোটবেলায় আব্বাকে বলতাম যে কেমনে লিখতে হয়, ইংরেজি কেমনে শিখতে হয়। আব্বা মাঝে মাঝে ডেইলি স্টার কিনে নিয়ে পড়াইতো,
যে এইভাবে পড়তে হয়। তো যাই হোক, তো তখন আমার মনে হলো যে মাইক্রোবায়োলজি এত একটা ভুল জানে মানুষ, এজন্য লিখতে হবে। সেকেন্ড ইয়ারে প্রথম একটা লেখা লিখলাম, অণুজীব উপকার উপকারী করে বেশি। সবাই তো জানে যে ডিজিজ করে। হুম, তখন হচ্ছে কি বিজ্ঞান বিষয়ক একটা ম্যাগাজিন বেরিয়েছিল, ওটা আর নাই এখন, নামও ভুলে গেলাম এই মুহূর্তে। তো ওইখানে আসলো, আমি তো ওইটা কেটে দরজায় লাগায় রাখছি, এবং কি ওই ডিপার্টমেন্টের যে নোটিশ বোর্ডে লাগায় রাখছি। হুম, তো তারপর অনেক টিচার দেখে খুব ইন্সপায়ার হলো যে হ্যাঁ সরা, ইউ আর ডুইং গুড জব, তুমি জানো এগুলো অনেক কাজে লাগবে। একজন স্যার আছে আমাদের, আইসিটি এর সায়েন্টিস্ট এখন, মনিরুল আলম স্যার। উনি খুব অ্যাপ্রিসিয়েট করতেন। উনি কেবল জাপান থেকে পিএইচডি করে এসেছেন। হুম, তো আমরা কিন্তু দেখা গেল যে তারপর আরো অনেক কিছু লিখছি, যে চিংড়ি শিল্পের একটা প্রবলেম হলো, এই চিংড়ির ঘের বা ওই মাইক্রোবায়োলজিক্যাল প্রবলেম, ওইটা নিয়ে ইত্তেফাকে অর্থনীতির পাতায় লিখলাম। তো তারপর আহ, আহ, এগুলো কেটে লিখতাম, মানে নোটিশ বোর্ডের আগে দিতাম, কিন্তু বন্ধু বান্ধব ওরা টিজ করতো যে কি লেখছে। না, কিন্তু আমাকে যখন মানে বন্ধু বান্ধব চায় যারা একটু স্মার্ট। মানে আমি ফিল করছি অনেক সময়, আমি ব্যাপারটা বলি। মানে যখন আপনি একটা 50 জন 100 জনের গ্রুপের মধ্যে বন্ধু বান্ধবরা টের পায় আপনি ডিস্টিংটিভলি বেটার ইন্টেলেকচুয়ালি এবং অ্যাজ এ পার্সন, তখন সবাই খালি খুদ খুঁজতে চায়। এটা মানুষের হিউম্যান টেন্ডেন্সি। এখন মাইক্রোবায়োলজি লেখা লিখছেন, ওইটা নিয়ে আপনি যেটা বলেন টিস করছে, আমি বলবো ওইটা ঈর্ষা কিছু অংশ মিক্সচার ছিল। এখন হইতে পারে, কিন্তু আমার খুব লাগছে, লাগার পরে জেদ করলাম যে আমার আরো বেশি লেখালেখি করতে হবে, ওদেরকে ডিসপ্রুভ করতে হবে। মানে অনেকের ক্ষেত্রে ধরেন এই ফেসবুকে অনেক ইস্যু, যেমন ভ্যাকসিন ইস্যু, করোনা অনেক ইস্যু হয়েছে, এবং অনেক ধরনের গ্যাং অ্যাটাক, হুম, পুরা মাইক্রোবায়োলজি কমিউনিটি বিরুদ্ধে চলে গেল, যে ওই যে গ্লোব ভ্যাকসিন নিয়ে যে হুম, ইস্যু। তো এগুলো যেহেতু আমার একটা এক্সপোজার আছে, সেই দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে। অনেকে তো আসলে এই সুযোগটা নাই একাডেমি ইন্ডাস্ট্রিতে কাজ করার। হুম, তো এবং বাংলাদেশে যেহেতু স্ট্রাগল করা, তো জানি কোথায় কি আছে, কতটুকু সম্ভাবনা। তো হুম, কিন্তু যেই ধরেন এত প্যাশনেট মাইক্রোবায়োলজির জন্য, সেই মাইক্রোবায়োলজি কিভাবে জব হইতে পারি হইতে, এটা নিয়ে খুব সোচ্চার ছিলাম, মানে বাংলাদেশে আসার পরও। কিন্তু কেন জানি বাংলাদেশের মানুষ ভুলে যায় খুব তাড়াতাড়ি। তখন এটা হয়। তারপর ওই সময়ে যে লেখালেখি, যে তখন মানে আমাকে কেউ টিচ করতে আসলেই বা ছোট করতে আসলে তখন জেদ কাজ করে, জানি না কেন। তো ওইটাও একটা হয়তো আল্লাহর ইচ্ছা, যেটা আমি মনে করি। তো সেইভাবেই কন্টিনিউ করলাম, এবং পরবর্তী দেখা গেল আমি জব পাইলাম সেই লেখার জন্যই। এই মাইক্রোবায়োলজি লেখা, আম, এই হুম, হুম, ফিশারিজ ডিপার্টমেন্টে অফিসে গেছি, দেখলাম যে আমার লেখাটা কেটে ওরা অফিসে রেখে দিছে। তখন আমাকে জবের অফার দিল যে আপনিই লিখছিলেন না। তারপরে আবার আইসিডি গেলাম, তখন তো আমি একটু হুজুর ছিলাম, টুপি পাঞ্জাবি ছিল। তখন বললো তো হুজুর তো স্মার্ট আছে, অনেক কিছু করে। তো যাই হোক, ওই জন্য সিলেকশন হলো। এমনকি সিঙ্গাপুরে যখন অ্যাপ্লাই করলাম, আমি জানি যে এটা হবে না আসলে, তারপরেও আমার ওই আর্টিকেল গুলো পাঠাইলাম, এবং ওই পেপার কাটিং, ফটোকপি। তো দেখলাম যে এই কারণেই সিলেক্ট করেছে। আপনার আপনার আন্ডার গ্রাজুয়েশন করার সময় কোনো পাবলিকেশন, একটা তো ম্যাগাজিন অথবা সায়েন্স না, সায়েন্স পেপারে লেখালেখি করতেন, কিন্তু না, ছোটখাটো কোনো আর্টিকেল তখনকার সময় তো অ্যাক্সেস ডিফিকাল্ট। এখন যেমন কেউ যদি চায় একটা পাবলিশ করবে, অনেক রিসোর্স অলরেডি আছে, আপনারা আছেন। কিন্তু আপনাদের সময় এই ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশনের সুযোগ কতটুকু ছিল, আর যদি কম থাকে সেটাকে ওভারকাম করছেন কিভাবে আপনারা? আমরা আমাদের সময় যে পাবলিকেশন করা যায় এটাই ধারণা ছিল না। আচ্ছা, রিসার্চ কি জিনিস ওটাও জানতাম না। বললো যে মাস্টার্স করার সময় একটা থিসিস করতে হয়। বড় ভাইরা যেটা করছে, তাদের থিসিস দেখে দেখে একটু এক্সপেরিমেন্ট করা, আর আড্ডা মারা ল্যাবে বসে, এটাই কাজ ছিল। এবং আমরা কি জিনিস কি করতেছি উই ডোন্ট নো, বাট ল্যাবে এগুলো করা যায়, একটা আইসোলেট করা যায়, সেই করা যায়। তো কোনো টিচারও বলে নাই, সিনিয়র ভাইও বলে নাই, কিচ্ছু না। এখন তো দেখলাম যে আন্ডার গ্রেডরাও পাবলিকেশন করছে, যেমন আমাদের বিআরএফ এ একজন মানে ঢাকা ভার্সিটির কেবল অনার্স পাস করে, তার 4টা পাবলিকেশন হয়ে গেছে, আমি তার সুপারভাইজার। তো দেখেন, মানে এখন যে যত অ্যাভেলেবল এবং মেন্টর অ্যাভেলেবল আগের তুলনায়,
কিন্তু আগ্রহী ছেলেপেলেদের সংখ্যা কম আবার। সেটাই সেটাই রিসার্চ এমন একটা জিনিস, আসলে সব যুগেই এটা ডিফিকাল্ট ছিল। আমি একজন, আমার ভেরি ওল্ড প্রফেসর ছিল শফিকুর রহমান, উনি মেট্রোপলিটন যখন কাজ করতাম, আমি যখন বিদেশে আসার চেষ্টা করতেছি তখন ওনার কাছে অ্যাডভাইস নেওয়ার জন্য, যেহেতু উনি বিদেশে পড়াশোনা করছেন, তখন আমি বললাম যে স্যার অনেক ডিফিকাল্ট হয়ে গেছে চান্স পাওয়া, প্লাস যে অ্যাপ্লিকেশন করতেছি ইউনিভার্সিটি থেকে রিজেকশন পাঠাচ্ছে, অনেক কঠিন হয়ে গেছে। আপনাদের সময় তো সহজ ছিল, আমি একটু ঠেস দিয়ে বলছি যে আপনাদের সময় সহজ ছিল, আমাদের সময় কঠিন হয়ে গেছে। উনি বলছে, মিয়া আমাদের সময় একটা চিঠি পাঠাইতে লাগতো 1 মাস, আর 1 মাস লাগতো খবর পাইতে যে চিঠিটা তারা পাইছে। এখন তো তুমি ইমেল করো, 10 সেকেন্ডের মধ্যে রিজেকশন পাও, তাহলে তুমি অন্যদিকে প্ল্যান করতে পারো। রিসার্চ আগেও কঠিন ছিল, এখনো কঠিন আছে, কখনোই বলবা না আগে সহজ ছিল আর তোমাদের জামানায় পার্টিকুলারলি কঠিন হয়েছে। এটা আসলে সবসময় কঠিন, যারা ভেঙে চুরে করতে রিয়েলি চায় তাদের জন্য এখন মোর রিসোর্স অ্যাভেলেবেল আছে, মোর স্ট্রাকচার আছে, যেমন আপনারা আছেন, যেমন মেন্টরশিপের ব্যবস্থা করতেছেন আপনারা। তো এই জিনিসটা মানে আমি খুব ভালো লাগছে যে আসলে কঠিন সবসময় ছিল। এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের সময় ইন্টারন্যাশনাল পাবলিকেশনের কনসেপ্ট ছিল না, কিন্তু স্টিল আপনারা তো পিএইচডি অ্যাপ্লিকেশন করছেন, সেটা করছেন কিভাবে? নিজের রেগুলার ম্যাগাজিন সায়েন্স পেপারের লেখা দিয়েই তাদেরকে ইমপ্রেস করতে হয়েছে, তাই না? আর এখন জি হয়তো ইন্টারন্যাশনাল জার্নালের পাবলিকেশন দিয়ে প্রসপেক্টিভ প্রোগ্রামের ডিরেক্টরদের ইমপ্রেস করতে হবে, কিন্তু স্টিল আমাদের মনে হয় সুযোগ বাড়তেছে, মোর স্ট্রাকচারড হচ্ছে, ফলে মানুষজন যারা ইন্টারেস্টেড দে ক্যান স্ট্রিমলাইন, মানে একটা লাইনের ভিতর ঢুকলে বের হওয়ার সুবিধা। আচ্ছা, আপনি সিঙ্গাপুরে কোন বছরে গেছিলেন? কত 1900 কত সালে? আমি 2002 ফেব্রুয়ারিতে, আচ্ছা। ফেব্রুয়ারি 28 তারিখে কাজ শুরু করি। আহ, ওখানে সিঙ্গাপুরে দুই ধরনের, একটা হচ্ছে ইনস্টিটিউট, এটা হলো ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ। তো ইনস্টিটিউট গুলো মানে স্যালারি স্কলারশিপ বলেন, এটা অনেক বেশি থাকে, প্রায় দ্বিগুণের মতো। তো ওইটা ছিল টেমাসিক লাইফ সায়েন্স ল্যাবরেটরি। তো ওইটা আবার এনইউএস এর সাথে লিংক। তো ওইখানে কাজ ছিল যে পিএইচডি করা, এটাই জব, কিন্তু জবটা হলো পিএইচডি। এজন্য ধরেন স্যালারি, আমাদেরকে স্কলারশিপ নামে স্যালারি, ইন্স্যুরেন্স, বোনাস এগুলো ছিল, যেন প্রোডাক্টিভিটি বেশি আসে। তো এটা। আর ওইখানে তো কাজ করলাম ভাইরোলজির উপর, একটা কঠিন একটা ভাইরাস নিয়ে, যে হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাস। ওইখানে বিলিয়নস অফ ডলার মানে ক্ষতিগ্রস্ত হতো ফার্মাররা, শিম্প যারা ইন্ডাস্ট্রি এই এশিয়া রিজনে। তো ওইটা নিয়ে আমরা ল্যাটেন্সি রিলেটেড জিন বের করলাম, যে এই ভাইরাসের তিনটা মানে এই ভাইরাস কুড বি ল্যাটেন্ট, সুপ্ত অবস্থায় থাকতে পারে এবং আর এটা রিঅ্যাক্টিভেট করতে পারে। তো ওটা নিয়ে কাজ করার পর প্রায় 2.5 বছর, তারপর ল্যাবের অনেক স্ট্রাগল গেল, অনেক ইস্যু হলো, পরে সিদ্ধান্ত নিলাম যে আমি আর পিএইচডি করব না। তো অনেকে বললো যে তোমার তো পিএইচডি প্রায় শেষের থেকে। আমি বলছি মাই লাইফ ইজ ইম্পর্টেন্ট, মেন্টাল পিস, এই পিএইচডি দিয়ে কি হবে যদি আমার ভালো না লাগে। তখন যাই হোক, আমার একটু সাহস কাজ করে যে টপ মোস্ট বসের কাছে চলে যাই, ছোটখাটো লোকদের কাছে না যায়, যে সিনিয়র যে আছে আমার কাছে মনে হয় যে উনি দে উইল টেক ইট সিরিয়াসলি। পরে গেলাম, ওনারা বললো যে তুমি তো সাহস করে আসছো, অনেকে তো আসে না, সবাই ইনস্টিটিউট ছেড়ে চলে যায় ভালো না লাগলে। তো তারপর ওনারা মিটিং করলেন। আমি বললাম আমাকে যদি ডাকো তাহলে আমি কিন্তু আর ডিফেন্ড করতে পারবো না, আমি তো আসলে আমার গ্রাউন্ড তো দুর্বল। আমাকে যদি বলো চলে যাও তাহলে আমার বাংলাদেশ চলে যেতে হবে। জিনিসটা এরকম, ওরা বলছে যে তোমাকে কিছুই চিন্তা করতে হবে না। তো যাই হোক, পরে আমার সুপারভাইজারকে তারা চার্জ করছে যে সরোয়ার ল্যাব চেঞ্জ করবে, তোমার কি দ্বিমত আছে কিনা। এক স্ট্রেট ইয়েস নো বলছে না। তারপর আরেকজন প্রফেসর সায়েন্টিস্ট বললেন হাঙ্গেরিয়ান, যে আমি সরোয়ারকে নিতে চাই। তখন আমাকে বললো তুমি উইলিয়াম চিয়া, যে খুব ফেমাস কিংস কলেজের প্রফেসর ছিলেন, উনি ডিরেক্টর হিসেবে জয়েন করেছিলেন, খুব ফেমাস ওয়ার্ল্ডে। তো আমাকে বললো তুমি চেয়ার ল্যাবেও কাজ করতে পারো অথবা আমার সাথে কাজ করতে পারো, আমার রিসার্চ তেমন অত স্ট্রং না যে মাইক্রো এরে করি। তো আর ওইখানে করলে তোমার সেল নেচার এগুলো পাবলিকেশন হবে, আমার এখানে তো পাবলিকেশন করা কঠিন হবে। তো আমি বলছি যে আসলে পাবলিকেশন মুখ্য না, তুমি মানুষটা ভালো আর বুদ্ধি থাকলে কাজ করা যাবে। তো পরে ওনার কাছে জয়েন করলাম। উনি প্রথম দিনই বললো যে তুমি ফ্রিডম ফ্রি, ইউ হ্যাভ 4 ইয়ার্স,
and তুমি করে তাড়াতাড়ি পিএইচডি ডিগ্রি নিয়ে যাও, আমি কিছুই বলবো না। তখন যাই বলতো আমার কি প্রজেক্ট, বলেছে আই ডোন্ট নো, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন প্রজেক্ট। তো যাই হোক এইভাবে কাজ করলাম, নতুন নতুন আইডিয়া আসলো, হঠাৎ কিছু ডিসকভারিও হলো যে সবাই এক ধরনের কাজ করতেছে ল্যাবে, আমি একবার টোটালি ডিফারেন্ট, মানে বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি নলেজ গুলো অ্যাড করতাম। যেমন ধরেন ভাইরোলজি ল্যাবে ছিলাম, তখন মনে করলাম যে এরকম একটা কাজ করি যে গোনার ডেভেলপমেন্টকে ব্লক করে দেই। সো ভাইরাল জিন, ড্রসোফিলার জিন এবং ধরেন আরো জেব্রাফিশের জিন, জেব্রাফিশ মডেলে কাজ করেছি, সবগুলোকে কনস্ট্রাক্ট করে এরকম বানাইলাম যে ভাইরাস ব্যাকটেরিয়া সবই আছে ওর মধ্যে। তো যাই হোক, সুপারভাইজার আবার সাপোর্ট দিত যে তোমার আইডিয়া খুব ভালো, মানে সবাই করতে হচ্ছে যে মাইক্রোওয়েভে যেটা কমন। তো যেহেতু আমার সাপোর্ট ছিল, তারপর কাজ করতে যায় দেখলাম যে হচ্ছে না, বিয়ে শাদী, সুপারভাইজার পরামর্শ দিলে বিয়ে করো। চাইনিজ সুপারভাইজার যারা তারা চায় যে বিয়ে না করার জন্য, তো বিয়েও করলাম। বিয়ে করার পর গেছি ল্যাবে, বললো যে ইনস্টিটিউশনাল প্রেজেন্টেশন দিতে হবে এভরি ইয়ার। এখন আমার তো কোনো কিছু ডাটা নাই, ডাটা আছে বুঝতেছি না। পরে বসে থাকলাম ল্যাবে, চিন্তা করলাম যে কি কিছু খুঁজে পাওয়া যায় কিনা। পরে চিন্তা করলাম কিছু তো একটা প্রেজেন্টেশন দিতে হবে, তা নাহলে তো আমাকে তো ইনস্টিটিউটে ভালো হিসেবে জানে, মানে আগের ল্যাবের যে কাজ দিয়ে। তো পরে চিন্তা করতে করতে, অ্যানালাইসিস করতে করতে দেখলাম যে একটা নতুন জিন, HSF5, হিট শক ফ্যাক্টর 5। সুপারভাইজার বললাম এটা নতুন জিন, বলছে আর ইউ শিওর, আমি বলছি হ্যাঁ। পরে জিন ব্যাংকে করলাম, রিপোর্ট করলাম যে নতুন জিন। তারপর ওইটার ফাংশন নিয়ে কাজ করার চেষ্টা করলাম অনেক দিন, বিভিন্ন ভাবে। দেখলাম যে ফাংশন বের করা যাচ্ছে না, কারণ ওই সময় টুল নাই। এখন যেমন ক্যাসপার যে টেকনোলজি, ওইটা 6 মাসে করা যায়, ওই সময় আমরা 5 বছর ট্রাই করে পারতাম না, ওইটা এখন 6 মাসে করা যায়। তো যাই হোক, পরে পিএইচডিরা 6 মাস আছে, আমাকে বললো যে থিসিস লিখতে হবে। আমি চিন্তা করে দেখলাম থিসিস লেখার মতো টপিক নাই। পরে সুপারভাইজার বললাম যে আমার আরেকটা আইডিয়া আসছে। কি আইডিয়া বললাম যে, সুপারভাইজার আইডিয়া শুনে হাসছে, বলে যে এটা ইম্পসিবল। আমি বললাম যে হাইপোথিসিস দিলাম যে জেব্রা ফিশের মেল ফিমেল জানা যায় না, মানে ফিমেল থেকে মেল হয়, 50% মেল কনভার্ট টু ফিমেল কনভার্ট টু মেল। আমি বললাম যে নাম্বার অফ জার্ম সেল ডিটারমাইন দ্য সেক্স অফ দিস ফিশ, জেব্রা ফিশ। বলে যে তুমি এটা কেমনে প্রমাণ করবো? আমি বললাম জার্ম সেলের নাম্বার ম্যানিপুলেট করবো। বলে এটা কিভাবে সম্ভব? আমি বললাম যে আমাদের ল্যাবে একটা ভাঙা মাইক্রোস্কোপ আছে, ফ্লোরোস্কোপ, ওইখানে গোনা যায়, কারণ ওইটাতে জিএপি ট্যাগ লাগানো ছিল, মানে ফ্লোরেসেন্ট। তো দিলে জার্ম সেলের নাম্বার গোনা যায় 24 আওয়ার্স পরে। তো আমি বললাম যে আই নিড এ পিপল, একজন সাহায্যকারী দরকার, তুমি দাও, আর বাকি কাজ আমি করব। যে ওয়ান সেল স্টেজে ইনজেকশন করব মরফোলিনো, ওই যে জার্ম সেল মাইগ্রেশনের সাথে লিঙ্ক আছে, ওইটাকে ডিমাইগ্রেট করে দিব, মানে মাইগ্রেশন না হলে জার্ম সেল মারা যাবে। আমি বললাম যে এখানে কেমিক্যাল কনসেন্ট্রেশন মানে ইমব্যালেন্স করে দিব, মানে ডাইলুট করে দিব, তাহলে ফুললি, আগের রিপোর্ট ছিল যদি জার্ম সেল মেরে ফেলা যায় তাহলে সব ছেলে হয়ে যায়, কিন্তু ইনফার্টাইল। আমি বললাম যে তাইলে জার্ম সেলের নাম্বার ম্যানিপুলেট করবো থ্রু ম্যানিপুলেটিং দ্য কনসেন্ট্রেশন অফ মরফেলিনো, যেটা জার্ম সেল মাইগ্রেশন করে জিনকে টার্গেট করে। পরে তো 10,000 ফিশকে মাইক্রো ইনজেক্ট করা খুব কঠিন একটা কাজ। যে দেখা গেল যে ওয়ান সেল স্টেজের ডিম গুলো নিয়ে আসে, এমব্রিও গুলো নিয়ে এসে দৌড় দিয়ে আধা ঘন্টার মধ্যেই সব ইনজেকশন করতে হবে, তা নাহলে 2 সেল স্টেজ হয়ে যায়। মানে এর তো ডেভেলপমেন্টাল স্টাডি। তো পরে এইভাবে করে প্রায় 4,000 ফিশকে স্ক্রিনিং করছি ম্যানুয়ালি। একটা ফিশ মাইক্রোস্কোপ নিচে চেক করতে 10 মিনিটের মতো সময় লাগে। এপাশ ওপাশ জার্ম সেলের নাম্বার 3টা ক্যাটাগরি করলাম। এইভাবে দেখালাম যে 5-এর নিচে থাকলে এক গ্রুপ, 7-এর উপরে এরকম করে আরেকটা হচ্ছে কোনো জার্ম সেল নাই, আরেকটা আছে নর্মাল। এইভাবে করে দেখা গেল 4,000, এবং কি পরিমাণে 16 ঘন্টা 12 ঘন্টা মাইক্রোস্কোপে তাকায় থাকতাম। তো করে পরে দেখালাম যে সুপারভাইজার যে ইট ওয়ার্কস 78%, যেগুলো জার্ম সেলের নাম্বার যদি 5 থাকে, সাধারণত 30টার মতো জার্ম সেল থাকে, তাহলে ইট উইল বি মেল।
সুপারভাইজার বললো আর ইউ শিওর? আমি 3-4 ব্যাচ করে দেখলাম সেম। তখন বললো যে আসলে তো এটা ভালো আইডিয়া হতে পারে। তখন আমরা এক জাপানিজ ল্যাবের সাথে যোগাযোগ করলাম যারা জার্ম সেল ট্রান্সপ্লান্টেশন করে, যে সব জার্ম সেল মেরে একটা দুইটা এইভাবে করে আবার ইনজেকশন করে দিতে পারে। তো ওরা আবার করলো, ওরা যায় দেখলো যে 95% আসলে সেলে হয় জার্ম সেল নাম্বার কম থাকলে। তো তারপরে তো এগুলো নিয়ে স্টোরি দেখলাম, তো সুপারভাইজার এক্সাইটেড, কিন্তু পিএইচডি যারা কমিটি মেম্বার ছিল বললো যে সরোয়ার এই ডাটা না দেওয়ার জন্য, কারণ তাহলে তুমি তো রিভিউয়ারের কোশ্চেন আনসার করতে পারবে না, এটা মেকানিজম জানতে চাবে, তখন তো তোমার পিএইচডি হয়ে যায়। সুপারভাইজার বলার সময় ওনারও মন খারাপ ছিল যে তোমার প্রিয় জিনিসটা আমরা তো থিসিসে দিতে পারছি না। যাই হোক, ওইটা ছাড়া বাকি আরো যে ট্রাই করতেছিলাম একসাথে কয়েকটা, তো ওইটা দিয়ে থিসিস করে একটা স্টোরি বানাইছি। হ্যাঁ, তো হয়ে গেল। তারপরে সুপারভাইজ চলে আসলাম যে দুইটা আনফিনিশড কাজ, যে HSF5 ওটার ফাংশন জানি না, ধারণা করি ওটা মেলের সাথে ইনভলভ, মানে স্পারমাটোজেনেসিস বলে আসছিলাম বা ইনিশিয়াল রেজাল্টে দেখা গেল। পরে সুপারভাইজার দুইজন পোস্টডক হায়ার করলো। একজন হচ্ছে যে HSF5 নিয়ে মানে জার্ম সেল নিয়ে কাজ করবে, 6 বছর কাজ করলো পোস্টডক করে, দেখলো যে সে ন্যাচারাল ফিল্ডও প্রমাণ করলো যে হ্যাঁ রিয়েলি ইট ওয়ার্কস। তারপরে তো সেল সেল রিপোর্ট, স্টেম সেল রিপোর্ট জার্নালে পাবলিশড হলো। তারপরে 13 বছর পরে HSF5 স্টোরি পাবলিশড হলো। সেই ক্যাসপার টেকনোলজি আসলো। তারপর সুইডেন বিভিন্ন দেশে ট্রাই টুই করে শেষে দেখা গেল যে আসলে ওই জিনটা ডিলিট করে দিলে মানে যে স্পার্মের টেইলটা থাকে না, তো তার মানে স্পার্মাটোজেনেসিসে প্রবলেম হয়। ওইটাও সেল ওইটাও সেল রিপোর্টে পাবলিশড হলো। তো এই পিএইচডির এই সময়গুলো খুবই চ্যালেঞ্জ হলো, আবার ইন্টারেস্টিংও ছিল। তো পিএইচডি লাইফ সিমস লাইক একটা হচ্ছে জার্নি আসলে। এটা একজন মানে কারোর টেনাসিটি অথবা ডেডিকেশন বা তার যে আসলে কত রেজিলিয়েন্স পাওয়ার আসলে গ্রো করে। পরে যখন আসলাম, তারপর ক্যান্সার ফিল্ডে চলে গেলাম, ওইখান থেকে অ্যাপোপ্টোসিস নিয়ে কাজ করছি। তারপর মনে হলো যে রিসার্চ তো কোনো কঠিন না আসলে, যে লাগে থাকলেই হয়। মানে আপনি যেটা সামারি বললেন আপনার হোল মানে রিসার্চ ক্যারিয়ার, এটা যদি কেউ শুনে তাহলে হয়তো তারা অ্যাপ্রিসিয়েট করবে যে এই লোকটা পিএইচডি করছে, কিন্তু পিএইচডিটা এত সহজে আসে নাই। কয়েকবার কয়েক অ্যাটেম্প কয়েক প্রজেক্টে, ইউ নেভার নো 8 বছর লেগেছে। হ্যাঁ, হুইচ প্রজেক্ট উইল গিভ ইউ ইন্টারেস্টিং পিএইচডি ওয়ার্থি রেজাল্ট। আমি নিজেও যখন করছিলাম, আমি তখন 3-4টা প্রজেক্টে কাজ করছিলাম, আমি নিজেও জানতাম না ইভেন্চুয়ালি কোনটা নিয়ে থিসিস করা যাবে। ঠিক একই রকম আপনারটা আরো মোর এক্সটেন্সিভ, কারণ আপনি মানে আপনার অ্যাডভাইজার চেঞ্জ করতে হয়েছে। কিন্তু আমি যদি বলতে চাচ্ছি, এখন একটা ইয়াং ছেলে যখন 20-22 বছরে চিন্তা করে সে রিসার্চ করবে, এই কোশ্চেনটা তার মনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যদি থাকে আমি একটা ডিগ্রি নিব, ডিগ্রিটার কারণে মানুষ আমাকে সম্মান করবে অথবা আমার কথার মূল্য দেবে, অথবা আমি একটা বেটার চাকরি পাবো, তাদের জন্য পিএইচডিটা খুব কষ্টকর একটা এক্সপেরিয়েন্স হবে। কিন্তু তারা তো আসলে রিয়েলি হাতে কলমে কাজটা করার জন্য ধৈর্য সহকারে কিউরিয়াস না, তাদের উদ্দেশ্য হলো অন্য। তো এই জন্য আপনার এক্স্যাক্টলি ডিপ্রেশন ঢুকবে। এবং এই যে আপনি যেটা কদিন আগে পোস্ট করলেন যে ডিপ্রেশনকে কিভাবে ওভারকাম করা যায়, এগুলো খুবই ভালো জিনিস, কিন্তু ডিপ্রেশনটা আসবে কারণ তাদের নিয়তটা হলো ডিফারেন্ট। এখন আপনার ছোটবেলা দেখেন ক্লাস 6 থেকে শুরু করছেন যে আপনি ভালো করে পড়বেন, জানবেন, মাইক্রোবায়োলজি থেকে আপনি প্যাশনেট, এবং আপনি টাকা পয়সার কথা চিন্তা করেন নাই, এবং ডিগ্রি তাড়াতাড়ি বের হয়ে নিয়ে এসে বাংলাদেশে বড় পোস্টে চাকরি করবেন সেই ধান্দাও ছিল না। আপনি জাস্ট ছিল হোয়াট ইজ ইট, মানে জিনিসটা বের করা, কিউরিওসিটি। কিন্তু এই কিউরিওসিটি ড্রাইভ যদি না থাকে, শুধু ডিগ্রির জন্য অনেকে রিসার্চ করতে চায় একটা ভালো ভবিষ্যতের জন্য, তাদের জন্য আমরা একটু বলতে পারি যে তাদের পিএইচডি এক্সপিরিয়েন্সটা নট নেসেসারিলি এত সুইট হবে। মানে বি প্রিপেয়ার্ড ফর হার্ডশিপ, এটা হলো 1 নম্বর। আর বি প্রিপেয়ার্ড ফর আনচার্টেড টেরিটরি, যেখানে কেউ, আপনি যেমন আপনার প্রফেসর বলছে ইউ সিলেক্ট ইউর ওন প্রজেক্ট, তার হাতে প্রজেক্ট নাই, আপনাকে নিজেকে বানাই নিতে হবে। এটা কঠিন ছিল। এবং যখন চেঞ্জ করলাম পিএইচডি কমিটির হেড, যে
উনি বললো যে সরার ওইখানে কিন্তু প্রজেক্ট, কিন্তু তোমার বাইর করে তুমি তো ওইখানে তেমন প্রজেক্ট নেই। আমি বলছি যে আই হ্যাভ কনফিডেন্স, আই ক্যান ম্যানেজ। সেটাই সেটাই সেটাই। তো এখন জিনিসটা হচ্ছে যে যেটা বললেন যে উম, কেন এই যে হতাশা কাজ করে, আসলে কয়েকটা জিনিস কাজ করে হতাশার জন্য। যেটা হচ্ছে আমার ক্ষেত্রে, যেটা আমার এত প্রেসার গেছে, এত কষ্ট হয়েছে, ভয়ও পাইতাম যে আমাকে দেশে পাঠাই দিবে চাইনিজ সুপারভাইজার, 2 সপ্তাহ পর থেকে থ্রেট দেওয়া শুরু করলো। হুম, কিন্তু তার মধ্যে আমার একটা মেজর ছোটবেলার যে যে ডিটারমিনেন্সি বা ইস্যু, আমি আল্লাহর প্রতি বিশ্বাস এখন, এবং আমি যেটা কাজ করতেছি আল্লাহ তাআলার জন্যই করতেছি, এরকম একটা বিশ্বাস যে আমার আল্লাহর জিনিস জানতেছি, এতে একটা আমার নলেজ হচ্ছে, বা আল্লাহর যে একটা রহস্য বা একটা কমপ্লেক্সিটি বা এত কিছু আমাদের জন্য, এটা জানার একটা আগ্রহ ছিল। আরেকটা হচ্ছে যে আমি তো টাকা বা অর্থ ওইটা নিয়ে কখনো চিন্তা আসে নাই আসলে। তো আমার কথা হচ্ছে আমি জানবো যে, এবং আমার ভালো লাগে জানতে আল্লাহর, মানে আসলে আল্লাহর মহিমাও জানা যায় এতে। তো আর আমি বিশ্বাস করি যার যেটা রিজিকে আছে আসলে ওইটা আসবেই। হয়তো আহ আমি আমার মতো ট্রাই করি, বাকিটা আল্লাহ দেখবেন। এখনো এই নীতিতে কাজ করতেছি বাংলাদেশে এসে, মানে বাংলাদেশে তো আরো আনচার্টার্ড টেরিটরি মোর। যেই দেখতেছি যে সিঙ্গাপুর থেকে আসার পরে এত চ্যালেঞ্জ, চাকরি চেঞ্জ করছে যে 2-3 বার, মানে ভালো কিছু করতে গেলে সাপোর্টের পরিবর্তে যে মেন্টাল ট্রমার মধ্যে রাখে বাংলাদেশে। মানে সিনিয়র লেভেল দেখলে বোঝা যায় না যে কত মিষ্টি মিষ্টি কথা বলে, ধরেন সায়েন্টিফিক পাবলিক ফোরামে যায় এরকম ভাবে কথা বলতেছে, আপনি মনে হচ্ছে যে এর মতো লোকই দরকার বাংলাদেশে। তো আমি যখন ওই সমস্ত লোক এখন দেখে আমি ভয় কাজ করতে থাকে যে যে যত পাবলিক স্পিকার সুন্দর, তার মধ্যে মানে ফাঁকা ফাঁকাত্ব বেশি বাংলাদেশে। সেটাই সেটাই। তো যারা বেশি কাজ করে গ্রাসরুট লেভেলে, তাদের কথা দে আর নট এক্সপার্ট, কারণ ওইটা ডিফারেন্ট কাইন্ড অফ স্কিল। আর যারা দেখবেন যে কাজ করে না, তাদের কথার স্কিলটাই তারা প্র্যাকটিস করে, কারণ ওইটা দিয়ে তাদের বেঁচে খাইতে হবে। তাই অ্যাটলিস্ট বাংলাদেশে, হ্যাঁ, এক্স্যাক্টলি। বিদেশে যারা, হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে যে কথার জাদু এবং নেটওয়ার্কিং, নেটওয়ার্ক। এবং বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, মানে আই টেল ইটস এ সিন্ডিকেট এভরিহোয়ার। আপনি এনজিও তে যান, এনজিওর ফান্ড, তাদের যারা ভাবধারার আছে, যারা দেখবেন যে ওই 70 দশকের দিকে 80 দশকের দিকে আসছে, তারা ছাত্র ইউনিয়ন করতে এক সময় বাম ধারার, তারা এনজিও সেক্টর দখল করেছে। হুম। কিন্তু আমি আবার বলবো সায়েন্টিস্ট। হ্যাঁ, আমি বলবো আউট অফ অল দিস মেস, কিছু মানুষ স্টিল পজিটিভলি কন্ট্রিবিউট করার চেষ্টা করতেছে, আপনি তাদের মধ্যে একজন। এবং আমরা যদি পারি, আমাদের যদি কোনো সুযোগ থাকে, আমরা হেল্প করার চেষ্টা করবো, আমাদের সাধ্য লিমিটেড। কিন্তু আমার পয়েন্ট হলো, আপনি যেভাবে করতেছেন ফ্রি, স্বাধীন মন মতো, শুধু জুনিয়র ইয়াং জেনারেশনকে বিল্ড আপ করার চেষ্টা করতেছেন, যেন তারা যেমন যখন ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে যাবে 50 বছর পরে, তাদের মাইন্ডসেটটা যদি এখন থেকে আপনি ক্লিয়ার করে দিতে পারেন, তারা হয়তো বেটার জেনারেশন তৈরি করবে, এবং তখন হয়তো মিনিংফুল একটা কাজ হবে। কারণ একটা 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 পুরাতন মানে প্রবাদ আছে যে হাউ সাইন্টিফিক সিস্টেম চেঞ্জেস। এটা হলো, বুড়া যারা আছে তারা মরে যাওয়ার পর নতুন জেনারেশন যখন আসে, তখন তারা নতুন কিছু করে। কারণ এক্সিস্টিং বুড়া যারা ওই হর্তাকর্তা পজিশনে আছে, তারা তাদের সিচুয়েশন খুব বেশি চেঞ্জ করবে না। আর যারা নতুন, যারা যেমন আপনি ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে যাচ্ছেন, পারলে বাধা দিবে হেল্প করার বদলে। কিন্তু ধরেন আজ থেকে 50 বছর পরে যখন আপনি যাদেরকে ট্রেন করতেছেন, তারা যদি গুড ট্রেনিং পায়, তারা যখন হর্তাকর্তা পজিশনে যাবে, দে উইল ডু গুড থিংস। এটা হলো আমাদের আশা। এজন্যই আপনাকে সাপোর্ট যদি তো কোনো রকম সেই পারি। সেই যে আমাদের এই যে বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন, আমাদের যে রিসার্চ প্ল্যাটফর্মের উদ্দেশ্য হলো এইটা, যে 3টা উদ্দেশ্য নিয়ে বিভিন্ন স্ট্রাগল করে দেখলাম যে আসলে একটা ইনস্টিটিউট থেকে আসলে কাজ করা ডিফিকাল্ট বাংলাদেশে, বিভিন্ন ধরনের ইস্যু কাজ করে। তখন আমি চিন্তা করলাম যে নিউট্রাল একটা প্ল্যাটফর্ম, আসলে বাংলাদেশে আসার পরেই ট্রাই করেছিলাম মাল্টিডিসিপ্লিনারি। তারপরে দেখলাম অনেক ঝামেলার কারণে রিসার্চ বাদ দিয়ে গিয়েছিলাম, সবকিছু বাদ দিয়ে ইন্ডাস্ট্রিতে চলে গেছিলাম যে আর রিসার্চ করব না। তো ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর দেখলাম যে একই রোগ বা এদের গোলের সাথে আমার গোলের মিলে না, বেতন অনেক বেশি,
পরে আমার খারাপ লাগলো যে আমি কি জাস্ট কয়টা টাকার জন্য আমার ফ্রিডমকে ই করবো কিনা, কম্প্রোমাইজ করবো কিনা। তো যাই হোক, ইন্ডাস্ট্রি থেকে চলে আসার পরে তারপর আমরা যে বিআরএফ বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন করলাম, যেটার হুম, উদ্দেশ্য হচ্ছে যে ইয়াং সায়েন্টিস্ট তৈরি করা, সায়েন্টিস্টদের লিডারশিপ তৈরি করা, আর হচ্ছে যারা এক্সপার্টিস সায়েন্টিস্ট আছে তাদের সাথে লিঙ্ক আপ করা, আর যেটা হচ্ছে যে হাই কোয়ালিটি রিসার্চ করা বাংলাদেশের প্রেক্ষিতে, যে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে। হুম, এই তিনটা টার্গেট নিয়ে, তো সেই হিসাবে আমরা দেখা যাচ্ছে যে মানে পাবলিকেশন করা আসলে আমাদের জন্য সহজ, কিন্তু আমরা আসলে এখন পাবলিকেশনে জোর দিচ্ছি না, বিশেষ করে আমি, আমরা আমাদের সাথে যে এনায়েতুর রহিম ভাই আছেন উনিও, যে আমরা চাচ্ছি যে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেখানে অনেক লোক কাজ করবে, অনেকে গ্রুমিং হবে। হুম, আলটিমেটলি যেটা আপনি বললেন যে হয়তো 15-20 বছর পরে আহ, এরা অনেকে লিডিং পজিশনে যাবে, এবং তখন উই ক্যান হোপ ফর পজিটিভ চেঞ্জেস। এবং আমাদের যে টার্গেট গুলো, মানে যে কাজের, ধরেন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আইসিডি আর অনেকে কাজ করতেছে বাইরের ফান্ড নিয়ে, ওইটা হচ্ছে আসলে বাংলাদেশের প্রবলেম নিয়ে অ্যাড্রেস করে না, বাইরের প্রবলেমকে বাংলাদেশে অ্যাড্রেস করে। এটা হচ্ছে ফান্ডিং এর মেজরই থাকে। চিপার, এখানে রিসার্চ করাটা চিপার। এই চিপার, জন্য ওই যে তাদের গার্মেন্টস এর মতো। উদ্দেশ্যটা, তাদের প্রজেক্টটা জাস্ট এখানে করে অল্প খরচে। এটার নাম হলো মানে এই যে মানে কল সেন্টার, যেমন অ্যাপলের কল সেন্টারের সব টেলিফোনে উত্তর দেয় কাস্টমার কেয়ার ইন্ডিয়ার বাংলাদেশের কল হ্যাঁ, ওরকম। সেন্টারে। তা একই রকম আইসিটি রিসার্চ আমাদের দেশের স্বার্থ প্রাইমারি ফোকাস, আশা করাটাই ঠিক না, কারণ ফান্ড আসতেছে বাইরে থেকে, তাই না? স্বাভাবিক। মানে যেটা আমরা একটু আপসেট হয়েছি যে আইসিডি এর মধ্যে এত বড় প্রতিষ্ঠান, তারা এতদিন ধরে আছে 1965 থেকে, তারা আরো 10টা ইনস্টিটিউট তৈরি করতে পারতো বা সায়েন্টিস্টদেরকে গড়ে তুলতে পারতো যারা নন আইসিডি আর কি। কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওদের যেহেতু ফান্ডেড প্রজেক্ট থাকে নির্দিষ্ট করা, তারা আবার সহজে মানে আইসিডি এর বাইরে ইনভলভ করতে চায় না। এটা একটা, যেমন আমরা কাজ করেছি, আমাদের পাবলিকেশনের নাম দেয়নি, কিছু না, বলছে তুমি তো বেতন পাচ্ছ। এখন চেঞ্জ হয়েছে ইয়াংদের মধ্যে। তো যাই হোক, যে জিনিসটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমরা দেশের প্রবলেম অ্যাড্রেস করব, যেগুলো সলভেবল। যেমন ধরেন একটা থ্যালাসেমিয়া নিয়ে আমরা কাজ করতেছি, খুব ইম্পর্টেন্ট ইস্যু বাংলাদেশের জন্য, প্রায় 20 মিলিয়ন কেরিয়ার। বাট আমাদের স্টাডিতে দেখা গেছে 65% যে কলেজ স্টুডেন্ট তারা নামই শুনে নাই। এখানে যদি দুইজন কেরিয়ার বিয়ে না করে তাহলে কিন্তু ডিজিজটা হচ্ছে না, তার মানে এখানে ইনফরমেশন ইজ এ কিওর। কিন্তু এই সিম্পল ইনফরমেশনটা তাদের নাই, এটা একটা। এবং যাদের থ্যালাসেমিয়া হয়েছে, প্রায় 70-80 হাজার মতো থ্যালাসেমিয়ার রোগী আছে, অনেক ফ্যামিলি খুবই মার্জিনালাইজড হয়ে গেছে, রক্ত পায় না, খরচ নাই, এবং স্টিগমাটাইজ। তাদেরকে সাপোর্ট দিচ্ছি আমরা, চেষ্টা করতেছি একটা সাপোর্ট সিস্টেম কমিউনিটি লেভেলে, যেন তারা থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসে কাজ করবে, কারণ তারা তো ভিকটিম, তাদের এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট। এটা একটা তাদের যেন একটা। পরে এটি নিয়ে কাজ করতে যায় দেখলাম আসলে তো বাংলাদেশের অনেক প্রবলেম, যে ব্লাডেরই তো অনেক প্রবলেম। মাত্র 31% হচ্ছে বাংলাদেশের ভলান্টারি ব্লাড ডোনার, যেটা শ্রীলঙ্কা, ইন্ডিয়াতে 95%, পাকিস্তানও অনেক হাই, কিন্তু বাংলাদেশে এটাও নাই। পরে আমরা হিউম্যান ব্লাড ব্যাংক নিয়ে একটা নতুন কনসেপ্ট নিয়ে কাজ করতেছি, যেটার মেজর গোল হচ্ছে যে কমিউনিটির ব্লাড ব্যাংকে না রেখে মানুষের শরীরেই থাকবে রক্ত, কারণ ব্লাড ব্যাংকে ঠিক মতো ম্যানেজ করতে পারছে না। আরেকটা যেটা হচ্ছে যে এর মধ্যে কমিউনাল যে ব্রাদারহুড বা স্পিরিট রিভাইভাল করা, একজন আরেকজনকে ফিল করা, অ্যান্টি ড্রাগ মুভমেন্টে কাজ করা, কারণ যারা ব্লাড দেয় ভালো কাজ করে নিয়মিত, তারা ওই সমস্ত কাজে কম ইনভলভ হয়। তো সেই জন্য এই থ্যালাসেমিয়ার মানে প্রিভেনশন অ্যান্ড কেয়ার কমিউনিটি বেসড মডেল, যেটা জামালপুরে আমরা কাজ করতেছি, এর মধ্যে ব্লাডের প্রবলেমটা আছে, এবং আমরা ইন্টারেস্টিং ফাইন্ডিংস পেলাম যে দিস ক্যান বি সলভ সো ইজিলি, জাস্ট নিড সাম ইনিশিয়েটিভ এন্ড সাম সাপোর্ট। এখন আমাদের যে জিনিসটা আছে, আমরা ফ্রেমওয়ার্ক দ্বারা করে ফেলছি এবং নেটওয়ার্কও তৈরি করেছি, এবং আমাদের যদি জামালপুরে যদি মডেল সাকসেসফুল হয়, তাহলে ব্লাডের সলভ হয়ে যাবে উইদিন ফিউ ইয়ার্স এর মধ্যে সারা বাংলাদেশে। এখন এই যে এই মডেলকে সাকসেসফুল করার জন্য তো ফান্ডিং দরকার, যে 4-5 জন লোক চাকরি করবে, তাদের বেতন দিতে হবে। তো ধরো আমরা রিসার্চ, আমরা সময় দিচ্ছি, আমাদের অর্থ ব্যয় করছি,
কিন্তু আর অন্য লোক তো তাদের তো জব, এটা তো ফ্যামিলির ব্যাপার, ফ্যামিলি চালাইতে হবে, তাদেরকে তো সাপোর্ট দিতে হবে। দেখা গেল এই সাপোর্ট গুলো আমরা আসলে পাচ্ছি না। তো এখন এই সাপোর্ট গুলো পাচ্ছি না, বিভিন্ন যারা আছেন বাংলাদেশে অনেকের কাছে গিয়েছি, সবাই বলে যে ভালো কাজ, কিন্তু কেউ জানি উম, মানে ফান্ডিং এর কথা আসলে চুপ করে থাকে। তো পরে এই জন্য আমরা এই যে সুপারভাইজ রিসার্চ ট্রেনিং শুরু করেছি, এই যে বিআরএফ থেকে। উদ্দেশ্য হলো সায়েন্টিস্ট তৈরি করা এবং এইখানের যে রেভিনিউ জেনারেট করবে এটা আবার কমিউনিটি রিসার্চে ব্যয় করা। তার মানে যদিও একটা নাম মাত্রই নেওয়া হচ্ছে, এটা আবার কমিউনিটিতেই ব্যাক করতেছে। একটা হচ্ছে রিসার্চ হচ্ছে, ইয়াং একটা রিসার্চার হাব তৈরি হচ্ছে, এবং এরা বাইরে যাবে, ট্রেন্ড হয়ে আসবে, পাবলিকেশন হচ্ছে। মানে আমার গোল হচ্ছে ফিউচারে তারাই লিড দিবে, এক্স্যাক্টলি। কারণ আমাদের তো মানে বয়সও হয়ে যাচ্ছে। আপনারা গাইড এই দিচ্ছেন, হচ্ছে কথা। তারা ভবিষ্যতে গড়বে, এটাই, এছাড়া কোনো উপায় নেই। শর্টকাট রাতারাতি আসলে চেঞ্জ করা এটা বুঝেনি। এটা আসলে মানুষের সাইকোলজি, পাবলিক সাইকোলজি, পলিটিক্যাল, জিও পলিটিক্যাল এনভায়রনমেন্ট, পুরা স্ট্রাকচার, বাংলাদেশের সাথে বিদেশের রিলেশন, এগুলাও চেঞ্জ হতে টাইম লাগবে। কারণ শুধু আপনি দুম করে একটা হেভি ডিউটি রিসার্চ করতেছেন, দেখবেন বিদেশ থেকে বাধা আসবে। আমি এক্সাম্পল দিই, এই ভ্যাকসিন নিয়ে মনে করেন হাইপোথেটিক্যালি আপনার যদিও মাইক্রোবায়োলজি নিয়ে এক্সটেন্সিভ রিসার্চ আছে, আপনি যদি 5 জন টপ মাইক্রোবায়োলজির সাথে কোলাবোরেশন করে একটা ভ্যাকসিন নিয়ে কাজ করা শুরু করেন, দেখবেন বাইরে থেকে রেগুলেটরি প্রেশার এসে আপনাকে এমন টাইট রেগুলেশন দেবে, রেগুলেশনের ক্রাইটেরিয়া ফিল আপ করতেই দেখবেন যে ফান্ড শেষ। আপনাকে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন করি, মনে করেন আপনার হাতে মানে একটা প্রজেক্ট, বেসিক সায়েন্সের প্রজেক্ট চালানোর জন্য মনে করেন হাইপোথেটিক্যালি কেউ আপনাকে 3 বিলিয়ন টাকা দিল এবং আপনাকে কোঅর্ডিনেটর হিসাবে পজিশন দিয়ে বললো যে তুমি লোকালি ইয়াং মানুষ এবং লোকাল হসপিটাল এবং পেশেন্ট তাদের উপর দাঁড়া করায় তুমি একটা ইন্টারেস্টিং, অরিজিনাল, ক্রিয়েটিভ একটা প্রজেক্ট দাঁড়া করাও, মানে টাকার দিক থেকে আছে। তাহলে আপনার স্বপ্ন, আপনি কি ধরনের প্রজেক্ট স্টার্ট করতে চান ফর ফিউচার বাংলাদেশে? মানে মনে করেন আমাদের অধিকাংশ প্রবলেম হলে আমাদের রিসোর্স নাই, কিন্তু আপনি যদি একটা আপনার আইডিয়াটা শেয়ার করেন এবং ভবিষ্যতে কোনো মানুষ যদি সেই আইডিয়াটা ক্যাচ করতে পারে, তাহলে হয়তো ফান্ড এক সময় আসবে। এই জন্য আপনি একটু শেয়ার করেন যে আপনাকে যদি রিসোর্স কেউ দেয়, আপনি কি টাইপের অরিজিনাল রিসার্চ বাংলাদেশে শুরু করতে চান যেটা পসিবল। তো প্রথমত আসলে খুব ইন্টারেস্টিং কোশ্চেন, আসলে অনেক প্রিপারেশনের ব্যাপার। তো যেটা আমি ইনস্ট্যান্ট মনে হচ্ছে যেটা বলি, প্রথমে ধরতে হবে যে বাংলাদেশে 170 মিলিয়ন পিপল, দিস ইজ এ হিউজ রিসোর্সেস, এবং দিস ইজ দ্য মেজর স্ট্রেংথ অফ আওয়ার কান্ট্রি, নট গার্মেন্টস ইন্ডাস্ট্রি। বাংলাদেশে যে $40 বিলিয়ন যে রেভিনিউ, ফরেন রিজার্ভ, বিকজ অফ হিউম্যান বিং, মানে ওয়ার্কার যে আছে যারা বাইরে কাজ করতে যাচ্ছে, তারা কিন্তু আনস্কিল্ড ওয়ার্কার, বাংলাদেশের 97%। তো এখন এখন আপনি চিন্তা করেন, আমাদের যদি, যেহেতু মিডিয়ান এজ 25 পপুলেশনের, আবার ইউরোপ ধরেন বা অন্য দেশে 40+, তার মানে তারা গ্রেইং ওল্ড হয়ে যাচ্ছে, এবং ফার্টিলিটি রেট ওয়ার্ল্ড ওয়াইড কমে গিয়েছে। 25টা কান্ট্রিতে জনসংখ্যা ডিক্লাইনিং অ্যাটলিস্ট, এবং এখন 1.5 এর করে অনেক পপুলেশন এশিয়াতেও। তো তার মানে বাংলাদেশের পপুলেশন ইজ আ স্ট্রেংথ। সো এই পপুলেশনটাকে যদি আমরা হাই স্কিল করতে পারি, তাহলে বাংলাদেশের জন্য মানে ফরেন রিজার্ভ বলেন বা লং টার্মের যে ফিনান্সিয়াল অনেক প্রবলেম সলভ হবে। এটা একটা, যে এখন কিভাবে আপনি স্কিল ম্যান পাওয়ার তৈরি করব। স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য আসলে রিসার্চ হলো একটা বড় একটা এরিয়া। কারণ রিসার্চ যেহেতু একটা নির্দিষ্ট মেথোডোলজি ফলো করে, আপনি ধরেন বায়োলজি, হেলথ সায়েন্সের রিসার্চ হতে পারে, ম্যানেজমেন্ট রিসার্চ হতে পারে, বা বেসিক হতে পারে, এভিডেন্স বেসড রিসার্চ হতে পারে। কিন্তু এটা যখন একটা সিস্টেমেটিক ওয়েতে যখন ট্রেন আপ করা হবে এই ইয়াং জেনারেশনকে, যারা পরবর্তীতে লিড দিবে, দে ক্যান মেক সো মেনি আইডিয়াস। একটা চিন্তা করতে হবে যে আহ, বড় বড় যে ডিসকভারি গুলো যদি বাংলাদেশের প্রবলেম কেউ সলভ করতে পারে, তাহলে এটা ওয়ার্ল্ডে খুবই লুক্রেটিভ হবে, কারণ এটা লিমিটেড রিসোর্সের মধ্যে করা একটা আইডিয়া। তো যদিও রিসার্চে যেটার বড় দিক হচ্ছে উই ওয়ার্ক লোকালি, বাট ইট ইট হ্যাজ ইম্প্যাক্ট, গ্লোবাল ইম্প্যাক্ট। তো
এখন যেই আইডিয়াটা ধরেন আমরা যে যে কাজ করতেছি, ইউটিলাইজিং দ্য আন্ডার ইউটিলাইজ রিসোর্সেস, এটা একটা নিউ কনসেপ্ট আসলে এই পাবলিক হেলথ রিসার্চের। এটা আমি জানতাম না আসলে, এটা বলা যায় উবার কনসেপ্টের মতো। হুম, এখন উবারের যেরকম কনসেপ্টটা তখন আমরা জানতাম না। যাই হোক, যে আমার কথা হচ্ছে যে আমাদের দেশে এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, বড় বড় ইনস্টিটিউট বা ক্যান্সার রিসার্চ হার্ট এরকম বড় বড় না করে যেগুলো আছে ওগুলো ইউটিলাইজ করা, ম্যান পাওয়ার তৈরি করা। হুম, যখন হুম, স্কিল ম্যান পাওয়ার, হাই স্কিল ম্যান পাওয়ার, যারা যখন বিদেশে পিএইচডি করতে যাবে, তারপর যখন পিএইচডি করতে যাবে বিদেশে কালচারের সাথে মিশবে, তখন হচ্ছে কি আরো নতুন নতুন আইডিয়া জেনারেট করবে, তা ব্ল্যান্ডিং হবে, এবং এটার মাধ্যমে দেখা গেল নতুন টেকনোলজি, নতুন সলিউশন হেলথ ফিল্ডে আসবে। তো সেই জন্য আমাকে যদি বলা হয় যে আপনি উম, অত টাকা দিতে হবে না, কয়েক মিলিয়ন ফান্ডিং যদি করা হয়, তাহলে আমি এটা নিয়ে কাজ করব, যে হাই স্কিল ওয়ার্কফোর্স তৈরি করা, হুম, এটা তো রিসার্চ পাইপলাইনের মাধ্যমে। এবং এটা হচ্ছে হাই স্কিল ওয়ার্কফোর্স তৈরি হলো, অ্যাট দ্য সেম টাইম দেশের যে লোকাল প্রবলেম, আমাদের মোস্ট অফ দ্য সিমিলার সেটিংস ডেভেলপিং কান্ট্রিতে অনেক আছে, আফ্রিকা আছে বা এই ল্যাটিন আমেরিকা আছে। তো আমাদের এই কনসেপ্টটা অন্য দেশেও চলবে। যেমন ফর ইনস্টেন্স ব্র্যাকের যে আইডিয়া, এখন ব্র্যাক 17টা কান্ট্রিতে ব্র্যাক আছে, হুম, ব্র্যাকের শাখা আছে, আইডিয়া নিচ্ছে প্রফেসর ইউনুস যে আইডিয়াটা। এখন জিনিসটা হচ্ছে যে তার মানে বাংলাদেশ ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে ল্যাবরেটরি বলা যায়, গোল্ড মাইন ফর রিসার্চ বিকজ অফ ম্যান পাওয়ার। এখন ধরেন আমার যেটা থাকতো যে আমি যদি লোক হায়ার করতে পারতাম, ভালো লোকগুলো, দে উইল ক্রিয়েট ম্যান পাওয়ার অ্যাকচুয়ালি। জাস্ট উই নিড টু হ্যাভ এ নাইস একটা মানে পাইপলাইন, যে যার মাধ্যমে সেও স্যাটিসফাইড, তারপর দেশও স্যাটিসফাই, সোসাইটি স্যাটিসফাই। জাস্ট যে আমাদের যে ওয়ার্ল্ডের যে কনসেপ্ট, ওটা আমার আবার পছন্দ হয় না। জাস্ট ফিনান্সিয়াল গেইনকেই ধরা হচ্ছে যে আহ, আহ, আসলে সাকসেস, বাট আই ডোন্ট থিঙ্ক সো। উই নিড স্পিরিচুয়াল সাকসেস অ্যাজ ওয়েল। তার মানে আমরা ভালো কাজ করছি, এই ভালো কাজটা অন্য যেন ইনফেকশাস হয়, এই কাজটা মানে আহ, এই কাজটার ভাইব তৈরি করা, এই জন্য মাঠ লেভেলের রিসার্চ খুব ইম্পর্টেন্ট। তো তখন আমরা আসলে দেখেন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা বাঁচবো কতদিন, সেটাই। 70 বছর, 60 বছর, কিন্তু আমাদের ওই স্পিরিটটা যদি থেকে যায়, হুম, তাহলে আমি মনে করি আসলে আহ মানে এই লং টার্ম, ফিজিক্যাল, লং টার্ম হ্যাঁ ইফেক্ট। ফিজিক্যাল ইস্যুর সাথেও মেন্টাল জিনিসটাও স্যাটিসফ্যাকশন ইনভলভ হবে। আপনার আইডিয়ার সাথে আমার কিছু আইডিয়া অ্যাড করি, যে আমাদের মানে রিসার্চ করার জন্য স্কিলড পিপল যেটা অলরেডি আছে তাদেরকে ভালো করে ট্রেন করলে একটা একটা অ্যাসপেক্ট, আরো দুইটা অ্যাসপেক্ট যদি অ্যাড করেন তাহলে এটার ফিউচার লনজিভিটিটা ভালো হবে। আপনার হয়তো অলরেডি আছে, আমি জাস্ট আমার মাথায় আসলে তাই শেয়ার করতেছি। সেটা হলো এই যারা আপনার মাধ্যমে ট্রেন হয়ে বিদেশে যাবে, এবং আপনি বললেন বিদেশে যে তারা নতুন এনভায়রনমেন্টে যে নতুন ক্রিয়েটিভ আইডিয়া আসবে, তাদের একটা সিগনিফিকেন্ট পোর্শন, সবাই দেশে ফেরত আসবে না, কারণ এক এক মানুষের ইচ্ছা এক এক রকম। কিন্তু দেশে যদি আপনি একটা ক্ষেত্র তৈরি করেন যে স্কিল পিপলরা দেশে এসে ভালো কাজ করার সুযোগ আছে, টাকা পয়সা হয়তো কম, কিন্তু দ্যার ইজ এ অপরচুনিটি। এখন তো অনেক ক্ষেত্রে হয় কি, যে আমি যে লাইনে বিদেশে পিএইচডি করছি বাংলাদেশে সেই কাজের সুযোগই নাই, কিন্তু ইন অ্যাডিশন টু আপনি যে স্কিল পপুলেশন বিল্ড আপ করতেছেন, তারা যেন 20% যদি দেশে ফেরত আসার মতো ক্ষেত্র তৈরি হয়। যেমন আপনি যে ইউনিভার্সিটিতে কাজ করেন সেই ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি ল্যাবে যদি যারা বিদেশে পিএইচডি করতে যাচ্ছে দে ক্যান ওয়ার্ক, এবং তাদের স্যালারি স্ট্রাকচার খারাপ না, সরকারি চাকরির চেয়ে বেটার, কিন্তু দেয়ার ইজ অপরচুনিটি। তাহলে এটা একটা অংশ, যে অ্যাটলিস্ট 10 to 20% পিএইচডি করা হ্যাঁ, দেশে এ- ফেরত এ- এ- আসার এই ইচ্ছা সুযোগ এই না। থিমে আমিও একই, যেটা হচ্ছে যে আমারও ধারণা 10-20% যদি ফেরত আসে, এবং আমরা ওই কাজটাই করতেছি, যে আমরা একটা তো হাব তৈরি করছি, রিসার্চার নেটওয়ার্ক। ধরেন আমরা রিক্রুটমেন্ট পজিশনে যাচ্ছি যাচ্ছি বা অলরেডি রিক্রুট করছি, তারপরে ধরেন আরো একটু সিনিয়র হলে, এখন আমাদের যে রিসার্চাররা তৈরি হচ্ছে পিএইচডি করতে গেল, করতে করতে তো তাদের স্কোপ তৈরি হবে। যেমন ধরেন একজন যদি একটা ভালো একটা স্কোপ তৈরি হয়েছে, আমি তো চাই যে আমি যাদেরকে চিনি, টেস্টেড, যারা ভালো কাজ জানে, তাদের জন্য মানে তাদের জন্য জবটা হয়। এই কাজটা আমি দেশে আসার পর থেকেই করতেছি। এক্স্যাক্টলি। এখন
এখন এই জিনিসটাকে একটা কালচারে নিয়ে আসতে হবে, ওইটাই একটা কালচার, একটা হাব। তার মানে বিআরএফটা হচ্ছে ওইরকম একটা হাব। কেউ যদি ধরেন আপনি বিদেশেও আছেন, কিন্তু নট নেসেসারি ইউ হ্যাভ টু কাম ব্যাক, সো এক্স্যাক্টলি। ইউ ক্যান কন্ট্রিবিউট ফ্রম ইউএসএ, ইউ ক্যান কন্ট্রিবিউট ফ্রম জার্মানি। আমার আমার একটা স্বপ্ন আছে, আমি বলি, যেটা আসলে এটা অনেকে বলবে যে আমি একটা এক্সপার্টিয়েট সেন্টার তৈরি করতে চাই, আচ্ছা। যেটা হচ্ছে কমিউনিটি ভিত্তিক রিসার্চ হুম, সাথে ইনভলভ হবে। যারা আমেরিকা ইউরোপে আছে, যারা রিটায়ারমেন্টে গেছে, তাদের তো ভালো লাগে না আসলে, এবং তাদেরকে যদি বলে দেশে ব্যাক করেন, ওইটাও আসলে ফিজিবল না, প্র্যাকটিক্যাল না, ছেলে মেয়ে রেখে আসা। তো এক্সপার্টিয়েট সেন্টার থাকবে কমিউনিটিতে, তারা এসে 3 মাস কেটে গেল, যদিও তারা রিটায়ার্ড, বাট দে হ্যাভ ভাস্ট অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স, নলেজ, কানেকশনস। এক্স্যাক্টলি। সো তারা যদি 2-3 মাস করে দেশে থেকে গেল, দেশে থেকে যে ওই যে স্কিল ম্যান পাওয়ার তৈরি করলো, রিসার্চে ইনভলভ হলো, সে আবার চলে গেল, আবার আসলো। তো ওই এক্সপার্টিস সেন্টারটা হবে একটা, হচ্ছে যে নলেজ হাব, হুম, এবং ইয়াং জেনারেশনের জন্য যে মোটিভেটিং। এবং যারা, আমি তো বিদেশে ছিলাম, খুব কষ্ট লাগতো যে বাংলাদেশের জন্য যদি কিছু করতে পারি তাহলে খুব ভালো লাগতো, বা এরকম একটা ইস্যু কাজ করতো। এখন আমরা যে বিআরএফ থেকে যেটা করছি, যে ওই যে ব্যুরোক্রেটিক ব্যারিয়ারটা ভেঙে দিচ্ছি। সেটাই, যে সেটাই। আপনি ধরেন ঢাকা মেডিকেল কলেজে যান, বললে যে আমি একটা কাজ করতে চাই, আপনাকে 10টা সিগনেচার নিতে বলবে, তারপর নেক্সট ডে বলবেন যে আমি সরি, আমি পারবো না। বিআরএফ এ আপনি আসেন যে কাজ করবেন, ইউ ক্যান স্টার্ট ওয়ার্ক এনি টাইম। সেটাই। তো এই যে যে তার মানে যে আমরা একটা ব্রিজিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছি। যেমন আমাদের যে হেড অফ রিসার্চ এনায়েতুর রহিম, দেখেন উনি আমেরিকায় জব করে, ডাটা সায়েন্টিস্ট, দেখেন, হুম, মানে কন্টিনিউয়াসলি ইনভলভ হয়ে কিন্তু ভালো ভালো পেপার জেনারেট করতেছে, ওনার ক্যারিয়ারও ভালো হচ্ছে, হুম, সাথে বিআরএফ ও বিল্ড আপ হচ্ছে, এবং এক্স্যাক্টলি। ইয়াং জেনারেশনও মোটিভেটেড হচ্ছে। তার মানে আমেরিকা থেকেও করা যায়, এটার উদাহরণ আমাদের এনায়েত ভাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা একটা অ্যাসপেক্ট যে ভবিষ্যতে পিএইচডি যারা করতেছে তারা বিদেশে থাকুক অথবা 10-20% দেশে ফেরত আসুক, দুইটার এনভায়রনমেন্ট অথবা কালচারটা তৈরি হয়, এটা একটা অ্যাসপেক্ট। আর একটা অ্যাসপেক্ট মাথায় আসছে, সেটা হলো আপনি যাদেরকে এখন ট্রেনিং দিচ্ছেন, ইন অ্যাডিশন টু ট্রেনিং, তারা যদি কোনো ছোট মিনি প্রজেক্টে কাজ করে, সেই প্রজেক্ট থেকে যদি ছোটখাটো আউটপুট আসে, সেই আউটপুট থেকেও কিন্তু রেভিনিউ জেনারেটেড হয়। এক্সাম্পল হিসেবে বলি, যেমন বাংলাদেশে সিকেল সেল অ্যানিমিয়াও অনেক কমন থ্যালাসেমিয়ার মত সাথে, কিন্তু সিকেল সেল অ্যানিমিয়ার টেস্টিং ইজ ভেরি এক্সপেন্সিভ। কিন্তু এই টেস্টিং করার জন্য আমার এখানে একজন ফ্রেন্ড আছে, বই থেকে পাশ করে সে নতুন একটা কিট, কিট মানে ওই যে ব্লাড সুগারের যেরকম 1 ফোঁটা রক্ত দিলে ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে দেয়, যে সুগারটা হাই 500-র উপরে নাকি 500-র নিচে একটা অ্যালার্ম দেয়, ঠিক একই রকম ওই সিকেল সেলের অ্যানিমিয়ারও একটা জেনেটিক টেস্ট, সেটা 1 ফোঁটা রক্ত দিয়ে মানে ইনস্ট্যান্ট বলে দিবে। যদি পজিটিভ হয় তখন এটা কনফার্মেটিভ টেস্ট করতে হবে বাই স্ট্যান্ডার্ড টেকনিক। তাহলে আমার পয়েন্ট হলো, মাইক্রোবায়োলজি তো হাজার হাজার ব্যাকটেরিয়া ভাইরাস আছে, অথবা জেনেটিক রোগের হাজার হাজার রোগ আছে। তাই ইন অ্যাডিশন টু তাদেরকে ট্রেনিং করার সাথে যদি ল্যাবে অ্যাটাচমেন্টের মাধ্যমে ছোটখাটো এরকম কিট বানানো যায়, যেখান থেকে সাস্টেনেবল একটা রেভিনিউ আসবে, তখন একটা সিস্টেমটা আরো সুন্দর হয়। তাহলে একই সাথে তারা পেপারও পাবলিশ করতে পারবে বেসড অন অরিজিনাল ওয়ার্ক, আর একই সাথে তাদের এই প্রজেক্টটা দিয়ে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর সাথে রেভিনিউ যেটা আসলো সেটা সাস্টেনেবল ভবিষ্যতে লং রান জন্য। হুম। তাই আপনি নিশ্চয়ই এই লাইনে কাজ করতেছেন, আমি জাস্ট হ্যাঁ, আমার এই আইডিয়া লাইনে শেয়ার করলাম। আমাদের প্ল্যান আছে, মানে অলরেডি প্ল্যান করেছি। কিন্তু এই যে শুরু করা, এর জন্য তো আসলে আপনার একটা ইনভেস্টমেন্ট লাগে আসলে। সেটাই। এখন আমরা যে প্রথমে আমাদের ফেজ ছিল যে প্রথম আমাদের বিআরএফ বা আমাদের টিমের গোল ছিল যে নিজেদের প্রুভ করা যে উই ক্যান ডু রিসার্চ। এটাই হচ্ছে এই মেসেজটা দেওয়া। গত 4 বছর আমরা 39টা পাবলিকেশন হয়েছে বিআরএফ থেকে। জি, মানে পাবলিকেশন করলে অনেক করা যায়, কিন্তু আমরা সব পাবলিকেশন করতে চাচ্ছি না আসলে, যেটা এক্স্যাক্টলি। রিয়েলি ইম্প্যাক্ট হবে ওই ধরনের কাজ। তো ল্যান্ডসেটও আছে, এবং একটা বড় কাজও করতেছি ধরেন ভ্যাকসিন নিয়ে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আশা করি এটা বেশ পরিচিতি পাবে। তো তো এখন জিনিসটা হচ্ছে যে উম, এই যে, মানে আমার কাছে মনে হয় যে আমার মাঝে মাঝে খুব হতাশা কাজ করে। হতাশা মানে কি, কেমন জানি একটা মনে হয় যে লোনলি ফিল হয় ঘুম থেকে ওঠার পর বা ঘুমাতে যাওয়ার আগে, কেমনে চলবে। আচ্ছা, যে অফিস ভাড়া দিতে পেরে, লোকের বেতন দিতে কেমনে, কোত্থেকে আসবে, তখন মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ এরকম লোক হয়তো আসবে আনএক্সপেক্টেডলি, আমি জানি না, যে হয়তো সে সাপোর্ট
বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল সাপোর্ট হতে পারে, ফিনান্সিয়াল সাপোর্ট হতে পারে। অনেক বিজনেসম্যান আছে, অনেকের অনেক অর্থ আছে, কিন্তু জানে না হাউ টু স্পেন্ড ইট প্রপারলি। সো ওই ধরনের সাপোর্ট তো আশা করি, মানে এটা হচ্ছে আল্লাহর উপর, মানে ওইভাবে চিন্তা করি হয়তো দেয়ার উইল বি সাম পিপল। তখন মনে হয় যে আসলে মাঝে মাঝে জিজ্ঞাসা করি আসলে কি নিজের জন্য করছি নাকি নিজের নামের জন্য করছি। তো এগুলো চিন্তা করে দেখি এটা মানে কেন করছি, এই প্রশ্নটা মাঝে মাঝে আনসার হয়। তাহলে কি এটা ওর্থ এফোর্ট দেওয়া? কারণ আমি তো আমার আর টুকটাক রিসার্চ যেগুলো ওগুলো করা ইজি, মানে এটা কোনো টাফ না আমাদের জন্য। তো এখন আমার কাছে মনে হয় যদি এটা বন্ধ করে দেই বা বন্ধ হয়ে, তাহলে তো অনেকের জন্য স্কোপও সংকুচিত হয়ে যাবে। যে আমাদের সাথে 7 জন কাজ করতে, আরো অনেকেই কাজ করতেছে। যেমন আজকে একজন আসছে, তাকে গ্রুমিং করলাম যে সকাল থেকে, এবং সে ফিউচার হতে পিএইচডি করবে। না, ওকে আমার বলারই হচ্ছে যে তোমাকে যে এত এফোর্ট সময় দেওয়া হচ্ছে, এত তুমি বেনিফিটেড হচ্ছ, তোমার কাজ হচ্ছে অন্যের জন্য করা। সেজন্য যদি একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, এক্স্যাক্টলি, তখন ইউ ক্যান ডু মেনি থিংস অ্যাকচুয়ালি। সেটাই। আর প্ল্যাটফর্মের এক্সিস্টেন্স থাকলেই অন্য যারা মানুষ ইন্টারেস্টেড আপনার মন মতো, আপনি যেরকম মেন্টালিটি, আপনার মেন্টালিটির মানুষ হয়তো 1 মিলিয়নে 5টা আছে, সেই 5জন মানুষ সেই প্ল্যাটফর্মটার এক্সিস্টেন্সটা থাকলে এসে ভলেন্টারিলি এসে কন্ট্রিবিউট করবে। এই জন্য প্ল্যাটফর্মটাকে বাঁচা রাখা দরকার। ইমিডিয়েটলি আউটপুট কিছু নাও থাকলে, ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ থেকে বলতেছি, যারা সেজন্য আপনাদের ইন্টারেস্টেড, সাপোর্টও দরকার, হ্যাঁ, বুঝছেন? ডাউন দ্য রোড, যারা সেটাই। আহ, যারা এক্সপার্টিয়েট আছে তাদের সাপোর্টও খুব দরকার আসলে, এক্স্যাক্টলি, যে এক্স্যাক্টলি, যেন বেঁচে থাকে। আমি জানি বেঁচে থাকলে কয়েক বছরের মধ্যে সেলফ সাস্টেনেবল হয়ে যাবে এক্স্যাক্টলি। ইনশাল্লাহ, কারণ এটি এখন ফোকাস আমার, যে সেলফ সাস্টেনেবল করা। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি মেনশন করি, সেটা হলো এই বাংলাদেশে যেহেতু রিসোর্স কম, ইনিশিয়াল স্পেশালি, আর রিসোর্স কম থাকা অবস্থায় যদি আপনি হাই কোয়ালিটি রিসার্চ করতে চান অরিজিনাল, দেয়ার ইজ এ ওয়ে, সেটা হলো অনেক সময় মেটা অ্যানালাইসিস করা। মানে অলরেডি এক্সিস্টিং পেপার অনেকগুলো আছে যারা একে অপরের সাথে কনফ্লিক্টিং অথবা কনক্লুশন নাই, কিন্তু আপনি যদি মেটা অ্যানালাইসিস করেন তাহলে হয়তো একটা মোর কনক্লুসিভ রেজাল্ট আসবে। যেমন মনে করেন অনেক সময় আগে ছিল যে ডায়েটারি কোলেস্টেরল, এটার সাথে কার্ডিওভাস্কুলার ডিজিজের একটা লিংক নিয়ে সবাই আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশন অ্যাকসেপ্ট করে বসেছিল। কিন্তু এখন যারাই যে ককরেন রিভিউ অথবা অন্যান্য সেন্টার যখন মেটা অ্যানালাইসিস করে, মনে করেন 20টা পেপার একসাথে তারা স্ট্যাটিস্টিক্যাল রান করে দেখালো যে আসলে ডায়েটারি কোলেস্টেরলের সাথে ডিরেক্ট লিংক নাই, যদিও কোলেস্টেরল ব্লাড কোলেস্টেরলের সাথে লিংক আছে, ডায়েটের সাথে নাই। তাহলে এই ধরনের রিসার্চও একটা অপরচুনিটি, যে বাংলাদেশে যেহেতু অ্যাক্টিভ আমার ল্যাবে কাজ করার জন্য ইকুইপমেন্ট লাগবে, রিএজেন্ট লাগবে, রেগুলেটরি অনেক বডি লাগবে, মানুষের বেতন দিতে হবে, কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিয়ান আপনার আপনার হ্যাঁ, ফ্রেন্ড, হ্যাঁ, এই জিনিসটা না ফরিদ ভাই, যেটা অলরেডি আমাদের প্ল্যানে রাখছি এবং চেষ্টা করতেছি যে মেটা অ্যানালাইসিস করে এক্সপার্টের টিম বানানো, এক্স্যাক্টলি, যারা জুনিয়রদেরকে শিখাবে। তো এখন জিনিসটা হচ্ছে এই ধরনের এক্সপার্টিসও কম বাংলাদেশে। দু এক্স্যাক্টলি, একজন থাকলে তারা অত্যন্ত ব্যস্ত থাকে। তো এই জন্য আমি বিদেশে বিভিন্ন জায়গায় যারা মেটা অ্যানালাইসিস করে বা বাংলাদেশে খোঁজার চেষ্টা করি ফেসবুকে বিভিন্ন জায়গায়, কিন্তু উম ওরকম মন মতো টিম বা পাচ্ছি না আসলে। আপনি কিন্তু পাবেন, ইনশাল্লাহ পাবেন। অনেকে পারে যারা, তারা এসে আপনার কাছে ধর্ণা দিবে যে ভাই তাহলে চলেন মেটা অ্যানালাইসিস করার একটা কিন্তু প্রজেক্ট। আমাদের একটা সুবিধে কি, বিআরএফ থেকে আমরা যদি ডেভেলপিং কান্ট্রিতে $2,500 যে মানে পাবলিকেশন চার্জ, দেখলাম বিআরএফ কে মানে ওয়েভার দিয়ে দেয় ফুল। এই পর্যন্ত সবগুলো ওয়েভার দিয়েছে, মানে আচ্ছা, বিআরএফ থেকে যদি ইনস্টিটিউশনাল লেটার দেওয়া যায় তাহলে এরা অ্যাকসেপ্ট করে, সেটাই। আর হয়তো প্লাস হলো আপনার ইউনিভার্সিটিতে হলো পড়বেন। নট ফর প্রফিট অর্গানাইজেশন, নট ফর হ্যাঁ, প্রফিট, দেখা আর যায় এটা একটা ফাউন্ডেশন স্পেশাল গুলো তো জানি। অর্গানাইজেশন। হ্যাঁ, ফাউন্ডেশন গুলো তো সবাই জানে যে আহ, মানে খুব স্ট্রাগল করে। এজন্য বিএমসি বলেন, বড় বড় ইসের সবাই দেখলাম যে গত বছর প্রায় $20,000 মতো মকুব করে দিয়েছে। মানে তো তার মানে আমাদের সাথে যারা স্কিল আছে, হয়তো এপিসি পাবলিকেশন চার্জের জন্য ভালো জার্নাল করতে পারে না, ওরকম ছেলে কাজ করতেছে, এবং দেখা গেল যে সে অলরেডি, আমি বলি যে এটা তোমার জন্য স্কলারশিপ। একজন পাবলিশ করছে বিএমসি তে, $2,500 ছিল। তো ওইখান থেকে বিআরএফ থেকে লেটার দেওয়ার পর তাদের ওটা লাগলো না। তা আমি বললাম যে তোমার তো একটা স্কলারশিপ পেয়ে গেলা। তার মানে এই ধরনের যে মেটা অ্যানালাইসিস করতে পারে, এই ধরনের কাজ করতে পারে, এরকম টিম আমি খুঁজতেছি।
কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি আমার না আমার আসলে। পার্সিয়াল কিছু এক্সপিরিয়েন্স আছে, আমার যারা ফ্রেন্ড আছে যদি কেউ ইন্টারেস্টেড হয় আমি অবশ্যই আপনার তাইলেই সাথে করবেন, আমাদের যদি ইয়াং পরিচয় করাবো। আছে তাদেরকে যদি ট্রেন করা যায়, দেখা গেল আপনারাই একটা প্রজেক্ট লিড দেন, কিন্তু আপনাদের কাজগুলো ধরেন দুইজন অ্যাসাইন করে দিলাম যে তারা করবে। আমরা যেহেতু সুপারভাইজ রিসার্চ ট্রেনিং শুরু করেছি, তাদেরও তো প্রজেক্ট লাগবে। সো তারা আরেকটা যদি জি, জি আরেকটা আইডিয়া মাথায় আসতেছে, সেটা হলো যেহেতু আপনারা এখন একটা মানে একটা ইনস্টিটিউশনের মতো এবং ইউ ক্যান স্পন্সর স্কলারশিপ টু দ্য এক্সিস্টিং স্টুডেন্ট দ্যাট ইজ ওয়ার্কিং ইন এনি ইউনিভার্সিটি, যদি আপনার স্কলারশিপের সুযোগ থাকে। আমি বলতেছি, মনে করেন ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজিতে একটা ছেলে মাস্টার্স করতেছে 20 জন, এর মধ্যে 2 জনকে আপনি দেখতেছেন তারা বিআরএফ আপনার রিসার্চ ফান্ডিং এ বারবার আসতেছে এবং তারা ইন্টারেস্টেড টু লার্ন রিসার্চ, তখন মানে অলরেডি অন্য ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছে, থিসিসটা আপনি পার্শিয়ালি অত স্কলারশিপ দিলেন টু ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি এন্ড সো দ্যাট দ্য রিসার্চ কোশ্চেন অলসো অ্যালাইন্স উইথ ইওর ওন আইডিয়া, মানে আপনাদের ইনস্টিটিউশনের আইডিয়ার সাথে ম্যাচ করে সে রিসার্চটা করলো। তো এইভাবে যদি $1000 একটা স্কলারশিপ দেয়, মানে আমি বলতেছি যদি কেউ ভলেন্টারি করে, তাহলে সেটাও দেখেন একই সাথে আপনার ইনস্টিটিউশনের কোয়ালিটি বাড়তেছে এবং অন্য ধরেন রাজশাহী ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজিতে পড়ে সেও আপনার সাথে ইন্টারেস্টেড হচ্ছে, কারণ বেসিক্যালি ওইখানে গেলে আমার প্রবলেম সলভ হয় এন্ড আই ক্যান ডু বেটার থিংস। মানে ফরিদ ভাই, এই স্কলারশিপ। আইডিয়া এই চিন্তাটা আমরা করে রাখছি জি যে এই জন্য দেখা গেল যে আমাদের যে ফান্ড, এই যে বললাম না সুপারভাইজ ট্রেনিং থেকে যে একটা ফান্ডের একটা অংশ দেখা যাবে যে ওদেরকে স্কলারশিপ দেওয়া, মানে রিসার্চ গ্র্যান্ট দেওয়া হয় না, হোক 20,000 10,000, কিন্তু রিসার্চ গ্র্যান্ট পাবে এবং তারা সিভিতেও লিখতে পারবে এবং ওইটাতে কাজও করতে পারবে। এখন কেউ যদি ধরেন এক্সপার্টিয়েট ওইখান থেকে বললো যে আমরা $1,000 স্কলারশিপ দিব, সে এখানে ধরেন $1,000 মানে কত টাকা, এখানে ধরেন 3 জন আমরা স্কলারশিপ দিলাম, তাইলে দেখা গেল যে আসলে ভালো কাজ হবে, মোটিভেটিং হবে। কারণ এই মানে সবকিছু ওই যে আটকে যাচ্ছে ফিনান্সের আইডিয়া, কিন্তু সবগুলো সেটাই। আছে মানে আমাদের। আমি আইডিয়া যেটাই বলতেছি এটা অলরেডি আপনি ইনক্লুড করা আছে, সেটাই গুড। ঠিক আছে, আমার র্যান্ডমলি যদি কোনো আইডিয়া থাকে অথবা যদি কোনো স্কলারশিপের আইডিয়া মাথায় আসে, আইদার আমার নিজের থ্রুতে অথবা আমার কোনো ফ্রেন্ডের মাধ্যমে, আমি অবশ্যই আপনাদের সাথে ইন্ট্রোডিউস করা দিব, কারণ এটার মধ্যে ডিরেক্টলি না করতে পারলেও ইনডিরেক্টলি কন্ট্রিবিউট ইনডিরেক্টলি হলে মানে নিজেদের যে ভালো লাগে। জিনিসটা করতে পারেন, হ্যাঁ, যে যেমন ধরেন বললেন যে আপনারা কথার কথা বিশেষ করে যে আমেরিকায় যারা ভালো পজিশনে আছে বা ডাক্তার, তারা যদি বলে আচ্ছা তাদের ইসের মাধ্যমে আমরা 5 জন বা 10 জন মিলে একটা মানে রিসার্চ গ্র্যান্ট দিব, স্কলারশিপ দিব, দেখে এটা বিআরএফ এর থ্রুতে দিব। হুম। তার মানে এই জন্য আমি অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম, 30 জায়গায় 30টা মিটিং করেছি, বিভিন্ন জায়গায় মুভ করেছি অনেক। অস্ট্রেলিয়ার যে ডক্টরস অ্যাসোসিয়েশন আছে 900 ডাক্তার বাংলাদেশের, ওনাদের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি ওনার সাথে বসেছি, বলছি যে দেখেন আপনারা অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলের জন্য মিলিয়নস অফ ডলার তুলতেছেন, $1,000,000, হোয়াই নট ট্রাই ফর বাংলাদেশ? যে আপনারা যদি ধরেন অস্ট্রেলিয়ার ডক্টরস অ্যাসোসিয়েশন যদি ধরেন বিআরএফ কে স্কলারশিপ মানে স্পন্সর করলেন একটা রিসার্চ প্রজেক্টে, সে কোভিড নিয়ে, আমি প্রপোজালে দিয়েছিলাম পোস্ট কোভিড নিয়ে ধরেন একটা যদি কাজ, আপনারা যদি কয়েক $1,000 যদি কন্ট্রিবিউট করতে পারবেন, তাহলে আপনারা বলতে পারবেন যে উই আর কন্ট্রিবিউটিং বাংলাদেশ সিস্টেমেটিক্যালি। যে আছে অনেকে যেটা করে কি, এই রিক্সা কিনে দেয়, তারপরে ধরেন একজনকে ছোট ছোট ইন্ডিভিজুয়াল লেভেলে করে, কিন্তু আমি বলছি এজ এ সোসাইটি প্ল্যাটফর্ম হিসেবে যদি আপনারা বলেন, তাহলে আপনারাও বলতে পারবেন উই আর মানে সাপোর্টিং এ রিসার্চ অর্গানাইজেশন ইন বাংলাদেশ হু ইজ জেনারেটিং গুড কোয়ালিটি রিসার্চ। কিন্তু হয়তো সময় লাগবে আরো, সময় লাগবে, বুঝছেন? সময় লাগবে। তবে আমার আমার পার্সোনাল রিকোয়েস্ট হলো যে আপনি অলরেডি গুড কাজ করতেছেন, কিপ ইট আপ, এবং হয়তো 3 বছর গেছে অথবা 5 বছর গেছে, 10 বছরের মাথায় একটা ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস এর থ্রেশহোল্ড পার হইলে দেখবেন অনেক মানুষ একসাথে আসতেছে, কারণ বাংলাদেশে আলটিমেটলি ম্যান পাওয়ার একটা দুর্লভ কিন্তু স্পেশাল পাওয়ার, মানে মানুষ আছে অনেক এবং বুদ্ধি আছে এবং কাজ করার মেন্টালিটি আছে এবং তারা সবাই ডেডিকেটেড যদি কাউকে মোটিভেট করা যায়। কারণ বাংলাদেশের মানুষ অনেক খেটে খাওয়া, অনেক কাজ করে, অনেক কষ্ট করে। বাংলাদেশে বিদেশের মানুষ কিন্তু ইন জেনারেল এক সেন্সে অনেক আরাম করে থাকে, আর বাংলাদেশের মানুষ কত ঝামেলা করে তাদের লাইফটা লিড করে, তাদের মধ্যে একটু গাইডলাইন দিতে পারলে উই ক্যান ডু বেটার। আচ্ছা, এখন আপনার একটু নতুন ডিরেকশনে যাই, সেটা হলো জাস্ট অ্যাডভান্স রিসার্চের দিকে যাই।
সেটা হলো আপনার যেহেতু এক্সপার্টাইজ মাইক্রোবায়োলজি এন্ড মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, হ্যাঁ। মলিকুলার বায়োলজি, জেনেটিক্স এবং জিন ম্যানিপুলেশন সহকারে আপনার এক্সপিরিয়েন্স আছে, এবং এখন অনেকে বলতেছে ফিউচার উইল বি জিন এডিটিং, মানে সেটা প্ল্যান্টের ক্ষেত্রে হোক পোকামাকড়ের ক্ষেত্রে হোক, যেমন অনেকে বলে মসকিটোর মধ্যে যদি একটা জিন ইনসার্ট অথবা ডিলিট করে দেন তাহলে সে ম্যালেরিয়া ছড়াইতে পারে না, এরকম কিন্তু আছে, কিছু এক্সপেরিমেন্টাল রিসার্চ আছে। এখন ইন এডিশন টু হোয়াট এভার ইউ আর ডুইং রাইট নাও, ফিউচারের জন্য এরকম কোনো মানে আপনার গোল আছে যে একটা মলিকুলার জেনেটিক অথবা মলিকুলার বায়োলজি মাইক্রোবায়োলজি স্ল্যাশ ভ্যাকসিনেশন নিয়ে একটা অরিজিনাল ইনস্টিটিউট করা, মানে সিস্টার প্রজেক্ট হ্যাঁ, এরকম আইডিয়া আছে? আসলে স্বপ্ন তো অনেক বড় বড়, বললাম না, একটা এক্সপার্টিস সেন্টার, তারপরে একটা হচ্ছে ল্যাব বানানো, যে ল্যাবরেটরি ভিত্তিক কাজ, ফিল্ড আর ল্যাবের একটা সমন্বয় সাধারণ করা করা যে, তো এখন ধরেন যে মলিকুলার ল্যাবের কথা বললেন, ওটা তো আসলে সবার স্বপ্ন থাকে। এখন হয় কি, যে মলিকুলার ল্যাব শুধু যে পরিমাণে কনজিউমেবলস লাগে, হুম হুম ওই জিনিসগুলো কন্টিনিউয়াস সাপ্লাই করা আসলে মানে অনেক কঠিন বাংলাদেশে। তো এরকম একটা মেকানিজম নিয়ে কাজ করতে হবে, যেটা রেভিনিউ জেনারেট করবে, আবার সাথে মানে এই কাজগুলো করা যাবে। এই জন্য আমার একটা ইচ্ছা এখন, আমি তো কি বলবো যে প্রকাশ মানে করেন যেন অন্য মানুষ শুনতে পায় পরিষ্কার ভাবে, আপনি প্রকাশ রিসার্চ করেন। বেসড হসপিটাল করা, আচ্ছা যে একটা রিসার্চ বেসড হসপিটাল করা, যেটার কনসেপ্টে হচ্ছে যে ইমপ্রুভ কোয়ালিটি, মানে ইমপ্রুভ আউটকাম, ট্রিটমেন্ট আউটকাম, ট্রুলি রিসার্চ বেসড, এবং এটা আসলে অ্যাফোর্ডেবলই হবে। তো এটা যদি কাজ করে দেন হসপিটাল, হুম যে যদি হয়, এইটার যে প্রথম কাজ হচ্ছে যে একটা তৈরি করা, যে ওই যে মেডিকেল ট্যুরিজমের ফ্লোকে একটু স্লো করার একটা টার্গেট। এখন যদি আমরা যদি একটা মডেল দেখাতে পারি যে এইভাবে কাজ করে আসলে হয়, তখন এটা একটা মোটিভেশন প্লাস রেভিনিউ জেনারেট করবে, যেগুলো দিয়ে তখন আপনি ওই যে ল্যাবরেটরি বেস যেটা R&D যেটা করা, এটা সম্ভব। এবং আমি যখন ইনসেপ্টাতে ছিলাম, ওরা যেহেতু ড্রাগ বানাচ্ছে, অনেক কিছু করছে, আমি প্রস্তাব দিয়েছিলাম, আসলে ওনারা বুঝতে পারে নাই। বলছিলাম যে একটা রেফারেন্স ল্যাবরেটরি, যেটা হচ্ছে মলিকুলার ডায়াগনস্টিক ল্যাব, এটা খুবই অপ্রতুল বাংলাদেশে। একটা ল্যাব, দুইটা ল্যাব পুরা বাংলাদেশের প্রবলেম সলভ করবে। ইন্ডিয়াতে মাত্র 5টা ল্যাব, এরকম কোয়ালিটি ল্যাবের কারণে ইন্ডিয়ার যে যে হেলথ সিস্টেম বলেন, যারা প্রাইভেটে বাংলাদেশ থেকে যায়, হুম তাদের অনেক উন্নতি হয়েছে। যেটা হচ্ছে যে বিশেষ করে ধরেন বাংলাদেশে হলো ক্যান্সার, কিন্তু যায় দেখা গেল সিস্ট, কারণ এইখানে ডায়াগনোসিসটা ঠিক মতো হয় না। তো এটা যদি আহ যে স্পোকেন হাব মডেল বলে, যে থাকবে ঢাকায় বা যে কোনো জায়গায়, কিন্তু স্যাম্পল গুলো সব জায়গায় যাবে, উইদিন 2-3 ডেজ এর মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। এবং আমি ইনসেপ্টে এই প্রস্তাবও দিয়েছিলাম যে আসলে যে এক্সপেরিমেন্ট 50,000 টাকা খরচ হচ্ছে, ধরেন হুম ইন্ডিয়াতে পাঠায়, ওইটা একটু R&D করেই করলে হয়তো ওইটাতে 10,000 টাকা নামানো সম্ভব। তার মানে এখানে R&Dও করতে হবে। তার মানে আপনি যদি এটা অ্যাফোর্ডেবল করা যায়, হুম হুম ডায়াগনোসিস, হসপিটাল, তো এইটা দিয়ে তখন আপনার তো আসলে যে অনেক বড় বড় ফ্যান্সি রিসার্চও কল্পনা করা সম্ভব বাংলাদেশে। exactly, exactly. তাহলে আপনি যেটা আইডিয়া দিচ্ছেন, আইদার একটা মেডিকেল কলেজ ওর একটা ফার্মাসিউটিক্যাল মেডিকেল কলেজ, মেডিকেল হসপিটাল, কলেজ, হসপিটাল, হসপিটাল, রিসার্চ বেস হসপিটাল। রিসার্চ বেস হসপিটাল, হ্যাঁ, মানে ওখানে যদি 10% রেভিনিউ ডেডিকেটেড রিসার্চের জন্য ইউজ করা যায়, সেটা কিন্তু গুড রেভিনিউ, কারণ প্রাইভেট হসপিটাল অনেক আছে এবং তারা সবার অধিকাংশ হসপিটালই ফর প্রফিট। কাজেই আপনি যদি সুন্দরভাবে হসপিটালটা চালান, মানুষজন উল্টা এখানে আসবে, কারণ এখানে আচ্ছা, কেয়ার এই যে ভালো। আপনি যদি বলেন আমেরিকা যে একটা বড় নাম করা ইনস্টিটিউট, বিআরএফ খোলার আগে আমরা এগুলোও চিন্তা করছি। হাওয়ার্ড হিউজ মেডিকেল হুম, ইনস্টিটিউট, যেটা 25 জন নোবেল লরেট, সেটাই। নোবেল প্রাইজ পেয়েছে, ওইটা কিন্তু হাওয়ার্ড, হুম, তার যে এয়ারক্রাফট কোম্পানির যে যে লাভ হবে, ওইটা কিন্তু হাওয়ার্ড হিউজ এই ইনস্টিটিউটকে তারা ডোনেট করে গিয়েছিল। exactly. যাই হোক, অনেক স্টোরি আছে, হুম, ওটার উপর বেস করে তাদের ওই ইনস্টিটিউট দাঁড়িয়েছে এবং কাজ করে। এখন জিনিসটা হচ্ছে যে উম, যদি ওইরকম ধরনের কন্টিনিউয়াস যদি সাপোর্ট থাকে, পাবলিক প্রাইভেট হুম, হুম, মানে ইনিশিয়েটিভ, যে একটা কোম্পানির লভ্যাংশ ধরেন
30% তারা লিখে দিবে। যেমন ধরেন আমরা বিআরএফ থেকে আমরা যে কনসালটেন্সি, ধরেন ইন্টারন্যাশনাল কনসালটেন্সিও টার্গেট আমাদের, হুম, হুম, অ্যানালাইটিক্স, তারপরে ধরেন হায়ার স্টাডিজ, রিসার্চ ট্রেনিং, হুম, এটার একটা আমরা ওটা সরাসরি বিআরএফ এর সাথে নাম না দিয়ে ইন পার্টনারশিপ উইথ বিআরএফ, কারণ আমরা বিআরএফ এর রিসোর্স ব্যবহার করব। হুম, হুম, আবার বিআরএফ এর যেহেতু রিসার্চ স্ট্রাকচার আছে, তো সেজন্য আমরা এটা আলাদা রাখছি যেহেতু মালিক। তো তার 30-40% যত লাভ হবে, যত ইনকাম হবে, তা অটোমেটিক বিআরএফ পেয়ে যাবে, এটা চুক্তি বিআরএফ এর সাথে। তার মানে এখানে যদি, তার মানে অটোমেটিক্যালি এইটা যদি কাজ করে, তাহলে তো অটোমেটিক বিআরএফ ও মানে লাভবান হচ্ছে, মানে রেভিনিউ পাচ্ছে। হুম, হুম। এই হ্যাঁ, ধরনের মডেলেও কাজ ঠিক করতেছি আছে আমরা। সরোর ভাই, আপনি তো প্রায় আমি দেখছি যারা আপনার এই রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, তারা অধিকাংশই নিজেরা অলরেডি রিসার্চার অথবা তারা অ্যাকচুয়ালি রিসার্চে কাজ করতেছে, কিন্তু এটার অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ডিপার্টমেন্ট যেখানে মানুষরা ফিনান্সিয়াল অ্যানালিস্ট অথবা ফিনান্সিয়াল ইনপুট আপনাকে দিচ্ছে কিনা এই ব্যাপারে কোনো মানুষ ডেডিকেটেড আছে, নাকি আপনারা নিজেরাই ফিনান্স অংশটা দেখতেছেন? কারণ অনেক সময় হয় কি, মনে করেন যারা একটু বিজনেস মেজর, এরকম একটা মানুষকে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেশনে রাখেন, মনে করেন জাস্ট কোঅর্ডিনেটর, তারা কিন্তু হুম, কনস্ট্যান্টলি ভালো ফাইন্যান্সিয়াল করবে। ভাবে দেখে। মানে আপনি করতেছেন, তাহলে এটা 20% রিজার্ভ রাখি, তারপর ওই লোক কল দিছে, তাহলে তার ফান্ডটাকে 10% রিজার্ভ রাখি। তাহলে আপনি তো এক মাথায় বেশি চিন্তা করতেছেন, মানে একটু আপনার ব্রেনটাকে। ওইরকম, হ্যাঁ, এক্সিলেন্ট, এটা আমি খুব ফিল করতেছি, এরকম লোক খুঁজতেছি আসলে, যে আচ্ছা। যে এই সাপোর্টটা দিবে ফিনান্সিয়াল সাইড থেকে যদি ঠিকমতোই করা। এখন যেটা হচ্ছে, যেহেতু আমাদের ফান্ড তেমন নাই, হুম, আমরা নিজেরাই রিসার্চ করে নিজেরাই একটা মাসিক একটা দিয়ে চালাচ্ছি, বা টুকটাক একটা দুইটা ফান্ড পেয়েছি, ছোট ছোট 3-4 লাখ টাকার দুইটা মনে পেয়েছিলাম। তো ওগুলো ধরেন আমরা রাখছি, কিন্তু এখন দেখা গেল সবকিছু মানে ওইটা স্মুথ হয় না। যদি আবার আমরা যে 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 অডিট রিপোর্ট আছে গত 4 বছরের, সব আছে আমাদের হুম, অডিট হুম, রিপোর্ট, ব্যাংক আছে, ব্যাংক হিসাবপত্র হচ্ছে, কিন্তু এর জন্য ডেডিকেটেড অ্যাকাউন্টস এর লোক বা ওরকম যার ফিলিংস আছে শুধু, সে এটাতে কাজ করবে, কন্ট্রিবিউট করবে, কিন্তু তার মানে তার কাজটাও কিন্তু রিসার্চে কন্ট্রিবিউশন হচ্ছে। exactly। ওরকম লোক আসলে খুঁজতেছি, আচ্ছা, 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 না, এবং আই ঠিক আছে। ফিল মানে ভেরি মানে আপনি ইম্পর্টেন্ট। মানে এই কথা বলার উদ্দেশ্য, যারা কথাগুলো শুনবে, কেউ যদি নিজে ফিনান্সিয়াল এক্সপার্ট হয়, তাহলে সে বুঝবে না, তাহলে এখানে যেহেতু ওরা লোক খুঁজতেছে, আমি সরোর ভাইকে একটু নক করে দেখি যে কি অবস্থা। এই জন্য আপনার যা যা মানে প্ল্যান, সেগুলো শেয়ার করানোর জন্যই আমি আপনার সাথে বসছি, যেন বুঝতে পেরেছি। মানুষজন জানে যে এক্স্যাক্টলি কোন পর্যায়ে আছেন, ভবিষ্যৎ প্ল্যান কি, এটার ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি কি, এন্ড এটার ক্রিয়েটিভ অ্যাসপেক্ট গুলা কি, ভবিষ্যৎটা কি। ভবিষ্যৎ আমার কাছে মনে হচ্ছে আপনার এরকম মানে একটা থার্ড পার্টি, যেটা সরকারের বাইরে, আর আরেকটা হলো ইউনিভার্সিটির যে ব্যুরোক্রেসি আছে সেই ব্যুরোক্রেসির বাইরে। তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট একটা বডি, যেটা ডিরেক্টলি অন্য কোনো বিদেশি এজেন্সির আন্ডারে, আইসিডি যেমন বিদেশি টাকা পয়সার আন্ডারে তাদের নিজস্ব একটা রেস্ট্রিকশন আছে। দে ক্যান নট বি টোটালি ইন্ডিপেন্ডেন্ট এন্ড দে ক্যান নট ওয়ার্ক টোটালি ফর বাংলাদেশ। তাদের বিদেশে অ্যাঙ্কর আছে। কিন্তু আপনি যেটা করতেছেন সেটা টোটালি ইউনিক, এন্ড আমার মনে হয় আমরা এটা চাচ্ছি খুবই, যে, বা আমাদের ফান্ডিং ও যেটা আমি হচ্ছে বাংলাদেশ থেকে আমরা ফান্ড জেনারেট করবো বাংলাদেশের কাজ করার জন্য। এটা যে টোটালি একটা ইউনিক আহ, পজিশন। এবং আমার মনে হয় এরকম ইনিশিয়েটিভ অনেকে নেওয়ার সাহস নাই, অথবা সময় নাই, অথবা স্পিরিট নাই। আপনার তিনটাই আছে। এই জন্য আপনাকে আবার কংগ্রেচুলেশন দিচ্ছি। এবং আমরা ছোটখাটো যারা আছি, যদি কখনো সুযোগ পাই অবশ্যই কন্ট্রিবিউট করব, এবং যারা লিসেনার, যারা এই কথাগুলো শুনবে, তাদের যদি এক্সপার্টিসটা শেয়ার করে আপনাদের গ্রুপের সাথে, দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি ডাউন দ্য রোড, তাই না? হুম, দ্যাট উড বি গ্রেট হেল্প অ্যাকচুয়ালি। কারণ আচ্ছা। আমরা চাই বেশি বেশি এক্সপার্টিয়েট বা এক্সপার্টরা জড়িত হোক। আর যে জিনিসটা হচ্ছে যে একটা অর্গানাইজেশন বলেন, টিম, তখনই বড় প্রবলেম সলভ করতে পারে যখন এটা আসলে অনেক এক্সপার্ট বা ভালো মেন্টালিটির মানুষ, দোজ হু ক্যান ওয়ান্ট টু সার্ভ দ্য সোসাইটি, একত্রিত হয়, তখনই বড় কিছু হয়। আর আমরা ধরেই নিয়েছি যে এটা যেহেতু বিজনেস অর্গানাইজেশন না, এটা অনেক স্ট্রাগল করতে হবে, এবং রিসার্চ জিনিসটা হাইলি কনসেপ্ট বেসড, হয়তো এখন মানুষ বুঝবে না। যেমন ধরেন আমরা ভ্যাকসিন নিয়ে যখন শুরু করলাম লেখা, গ্লোব ভ্যাকসিন, সিনোভ্যাক, অনেকে পার্সোনাল অ্যাটাক, অনেক সিনিয়র মানুষ আমেরিকা ইউরোপ থেকেও বকাঝকা করেছে,
কিন্তু দেখেন আজকে যে অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন নিচ্ছে, সিনোভ্যাক যদি আসতো $60 এবং তারা হলো ইনঅ্যাক্টিভেটেড ফর্ম। দেখেন আমরা কিন্তু রিস্ক নিয়ে কিন্তু এই কাজগুলো চেষ্টা করেছি, বিকজ উই আর কনফিডেন্ট, বিকজ ইন্টেলেকচুয়ালি জানি যে এই জিনিসগুলো কোথায় প্রবলেম। তো এখন এই জিনিসগুলো যেমন আছে, তো সবকিছু মিলে যে আসলে যদি আরো এক্সপার্টিয়েট সায়েন্টিস্ট যারা বিভিন্ন দেশে আছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, আমেরিকা, আই থিঙ্ক দে আর মোর মানে দে হ্যাভ লটস অফ এক্সপোজার, এবং বিশেষ করে যারা ধরেন মাঝ বয়সী অথবা রিটায়ারমেন্টের কাছে যাচ্ছেন, actually they can be active through us, through PRF, from even from America, যে তার রেস্ট অফ লাইফ মানে সে প্রোডাক্টিভলি কাটানোর স্কোপ আছে। সেটাই ভেরি ভেরি নাইস ড্রিম। এবং আমি এবং আমার ফ্রেন্ড যারাই এটা ইন্টারেস্টেড, আমি অবশ্যই আপনার সাথে কানেকশন করে দেওয়ার চেষ্টা করব। এবং আপনাকে পার্সোনালি আবার থ্যাংক ইউ দিতেছি। থ্যাংক ইউ দিয়ে ছোট করব না, যে আপনি একটা বড় ড্রিম নিয়ে কাজ শুরু করছেন। আমরা আশা করি সাকসেসফুল হন, এবং আমরা যদি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারবো, আমাদের মেসেজ অথবা আমি আপনার ওয়াল পড়ি, আপনার প্রোফাইল পড়ি, কাজেই কোনো ইম্পর্টেন্ট মেসেজ থাকলে আমি নিশ্চয়ই পেয়ে যাব। আর প্লাস আমরা চেষ্টা করবো অবশ্যই পজিটিভলি কন্ট্রিবিউট করার জন্য, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি যেভাবেই হোক। তো সবকিছু এখন এটা যদি আমি আসলে মনে করি যে আমি একদিন থাকবো না, কিন্তু আমার এফোর্ট গুলো যেন থাকে, এটা যেন আমি যেহেতু পরকালে বিশ্বাস করি, আল্লাহর কাছ থেকে যেন পরিপূর্ণ রেওয়ার্ড পাই, এটার জন্য আপনাদের কাছে দোয়া। আরেকটা হচ্ছে যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, মেন্টালি প্লাস ফিজিক্যালি, যেন আমার সময়গুলো প্রোডাক্টিভ হয়। ধন্যবাদ। তাহলে আজকে এটুকু থাকুক। হ্যাঁ সরোর ভাই, পরে কোনো আসসালামু আলাইকুম। আমাদের মাথায় কোনো আইডিয়া আসলে আবার হয়তো কোনো এক সময় বসবো, মাসখানেক পরে, মাস পরে। ওকে, থ্যাংক ইউ সময় দেওয়ার